আজকে আমরা যে কাজটা করব, যে ক্লাসটা করব, ক্লাসের নাম হচ্ছে ক্লাস 2। আমাদের ওয়েবসাইটের নামও মনে করেন ক্লাস 2, তাই আমি ফোল্ডারের নামটা রাখলাম ক্লাস 2। আচ্ছা, এরপরে ফোল্ডারের ভিতরে ঢুকে প্রথম যে কাজ সেটা হচ্ছে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নেবেন। টেক্সট ডকুমেন্ট নিয়ে এখানে আপনি যে নাম খুশি সেই নাম দিতে পারেন, বাট এখানে নাম দিবেন হচ্ছে index.html। আচ্ছা, এখন বলি যে ইন্ডেক্স নামটা আমরা কেন দেব। কারণ হলো, ধরেন এই ধরেন আমার একটা কাজ, এখানে দেখেন অনেকগুলো পেজ আছে। আমি যে কোনো একটা পেজ যদি ওপেন করি, এখানে দেখেন একটা ওয়েবসাইট অনেকগুলো পেজ আছে। এই যে একটা পেজ, অ্যাবাউট নামে আরেকটা পেজ, নোটিস নামে আরেকটা পেজ। সো প্রত্যেকটা পেজের জন্য আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা পেজের জন্য, অ্যাবাউটের জন্য about.html, এরপর ব্লগের জন্য blog.html। বাট কথা হচ্ছে যে আমার এই পুরো ওয়েবসাইটের একটা মূল পেজ থাকে, যেটা হচ্ছে আমাদের মেইন পেজ, যেটাকে বলা হয় মেইন পেজ। সেই মেইন পেজের নাম সব সময় index.html দিতে হয়। যদি index.html দেই তাহলে উপকারিতাটা হলো, ধরেন আমি এখানে এখানে দেখেন সোর্সটা দেখাচ্ছে যে এই ফাইলটা কোথায় আছে বা ওয়েবসাইটটা কোথায় আছে। বা আমি যদি সরাসরি আপনাদেরকে কোনো ওয়েবসাইট থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাই দেখায় আপনাদেরকে। ধরেন এটা আমার অনলাইনে রাখা আছে। এখানে ওয়েবসাইটের নামটা হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। বাট এখানে যে পেজটা আমাকে শো করতেছে এই পেজটা হচ্ছে index.html, যেটা আপনারা এই ফোল্ডারের ভিতরে দেখলে বুঝতে পারতেছেন যে যে পেজটা এখানে শো করতেছে সেই পেজটার নাম হচ্ছে index.html। হয়ে গেল, এই যে index.html। বাট এখানে কোথাও দেখেন এই সোর্সের ভিতরে বা এখানে লিংকের ভিতরে বলেন বা ডোমেইন নেমের সাথে বলেন, এখানে কিন্তু আমাকে index.html লিখতে হচ্ছে না। আমি যদি index.html লিখিও তাও দেখবেন আউটপুটটা সেম টু সেম, ঠিক আছে। যদি আমি এখান থেকে অ্যাবাউট পেজে চলে যাই দেখবেন, অ্যাবাউট পেজে চলে যাই দেখবেন এখানে about.html চলে আসছে। যদি নোটিসে যাই এখানে দেখবেন notice.html চলে আসছে। বাট যদি আমি হোম পেজে আসতে চাই বা মেইন পেজে আসতে চাই সেক্ষেত্রে আমাকে index.html লিখতে হবে না। সাপোজ আমরা যখন ফেসবুকে চলে যাই তখন আমরা কি লিখি, শুধুমাত্র facebook.com, আমরা স্ল্যাশ দিয়ে index.html আমাদের লিখতে হয় না। কারণ হচ্ছে যেই ফাইলটার নাম index.html আমরা দিব তখন ব্রাউজার বলেন বা কম্পিউটার সে নিজেই বুঝে ফেলবে যে এটাই হচ্ছে এই ওয়েবসাইটের মূল ফাইল বা মেইন ফাইল। তখন সেই নামটা না দিলেও সে অটোমেটিক্যালি index.html টাকে সে মূল ফাইল হিসেবে প্রদর্শন করবে। ওকে, যে কারণে অবশ্যই আমরা আমাদের ওয়েবসাইটের মূল যে ফাইলটা থাকবে সেই ফাইলটার নাম index.html রাখবো, অন্য কোনো নাম রাখবো না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে index.html নাম রাখার কারণ। এরপরে আমরা যে কাজটা করব, আমরা তো যখন ওয়েবসাইট তৈরি করি তখন নানান মিডিয়া নিয়ে কাজ করি, কখনো ইমেজ নিয়ে কাজ করি, কখনো ভিডিও লাগে আমাদের বা আদার অনেক কিছুই লাগে। সাপোজ আমাদের ওয়েবসাইটে ইমেজ লাগবে, যেমন আজকে আমরা ইমেজ নিয়ে কাজ করব। তো সেজন্য অবশ্যই এখানে একটা ফোল্ডার তৈরি করে রাখবো। সাপোজ ফোল্ডারের নাম দিলাম ইমেজেস। অনেকে আইএনজি দেয়, অনেকে ইমেজেস দেয়, অনেকে মিডিয়া দেয়, আপনি যাবে যে যেরকম দিতে পারে, বাট ইমেজেস দিলে দেখতে একটু সুন্দর লাগে। ওকে, আমি আবার দেখাই। যখন আমরা কোন ওয়েবসাইট তৈরি করব ফার্স্ট একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের ভিতরে অবশ্যই index.html নামে একটা ফাইল রাখবো, যেটা আমাদের ওয়েবসাইটের মেইন ফাইল হবে। এরপরে ইমেজ রাখার জন্য ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করব। এটাকে বলা হয় ফোল্ডার স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা অবশ্যই ফলো করতে হবে। এরপরে যখন মনে করেন আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এই যে যে মেইন যে ফোল্ডারটা তৈরি করেছিলেন যার ভিতরে আপনার আদার্স ফোল্ডার এবং আদার্স ফাইলগুলো আছে, এটাকে জিপ করে ফেলবেন। সেন্ড টু জিপ, জিপ করলে জিপ হয়ে যাবে। এই জিপটা গুগল ড্রাইভে আপলোড করে ওই লিংকটা গ্রুপে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, আশা করি গুগল ড্রাইভে কিভাবে আপলোড করতে হয় সেটা আপনারা জানেন, তাকে দেখানো লাগবে। না 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 ভাই, ঠিক আছে, এটা জানি, আশা করি জানি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আজকে আপনাদের কাজ দেখাবো ভিএস কোড দিয়ে। ভিজুয়াল স্টুডিও কোড, সংক্ষিপ্ত করে বলা হয় ভিএস কোড। আপনারা এই ধরনের অনেক কোড এডিটর আছে, পপুলারের ভিতরে আছে যেমন
ভিএস কোড আছে, ব্রাকেটস আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, অ্যাটম আছে, এই জাতীয় অনেক কোড এডিটর আছে, আপনার যেটা পছন্দ। আমি ভিএস কোড ব্যবহার করতেছি, এই জন্য আপনারাও এটা ব্যবহার করবেন, প্রয়োজন নেই। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করবেন, বাট চেষ্টা করবেন যে যেটা আপনি অভ্যস্ত হয়ে যাবেন সেটাকেই রাখার। আজকে একটা, কালকে একটা, তারপর আর একটা, ব্যবহার করলে কাজের গতি কমে যাবে। যে কোনো একটা নিয়েই আপনি লেগে থাকবেন। ওকে, আচ্ছা। সো আমরা আজকে সাপোজ আমরা ভিএস কোড দিয়ে কাজ করতেছি। আপনারা অন্য কোনো কোডে যদি অভ্যস্ত থাকেন, যদি কোনো কোডের প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করেন, আমার বেশ কয়েকটা কোড এটা নিয়ে কাজ করা আছে, মোটামুটি জানা আছে, আমি প্রবলেম বলে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যে কাজটা করব, এই ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড, এভাবে যে আমরা দুই ভাবে ওপেন করতে পারি। একভাবে হচ্ছে সরাসরি ইন্ডেক্স ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড, এটাও করতে পারি। এভাবে করলে শুধুমাত্র ইন্ডেক্স ফাইলটা ওপেন হবে, ঠিক আছে, শুধুমাত্র ইন্ডেক্স এই ফাইলটা ওপেন হবে। আর যদি এই ফাঁকা জায়গা, এটা শুধুমাত্র এই ভিএস কোডের না, এটা ব্রাকেট, অ্যাটম বা অ্যাডভান্স যে কোনো কোড এডিটরে একই নিয়ম। যদি আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে ওপেন উইথ কোড করি, তাহলে প্রজেক্ট আকারে ফাইলগুলো ওপেন হবে। দেখেন এখানে ভিতরে ফোল্ডার, ভিতরে ফাইল, যা কিছু থাকবে না কেন সবকিছু এখানে শো করবে। আমরা যদি এখানে আরেকটা ফোল্ডার করি, ভাই আমার একটা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ বলে ফেলেন। এটা হচ্ছে যে এই যে ওপেন উইথ, আপনি রাইট ক্লিক করেন একটু এই হ্যাঁ জায়গাটাতে, এই যে ওপেন উইথ কোড যে অপশনটা আছে, হ্যাঁ এটা হ্যাঁ, তো ভিএস কোডের ভিতর থেকে আনতে হয় আর কি। ওই সেটিংসটা কিভাবে আনতে হয় আচ্ছা। একটু এটা দেখাই দিলে ভালো ইনস্টল হয়। করার সময়, ওখানে একটা চেক মার্ক দেওয়া লাগে, চেক মার্কটা দিলে এটা চলে আসে। হ্যাঁ হ্যাঁ, তো এখন ইনস্টল করার সময় ওটা করতে হয়, করার পরে কি কোনোভাবে আনা যায় এটা? করার পরে অপশন মনে হয় নেই, করার সময় করতে হয়। আনইনস্টল করে আবার ইনস্টল করে নেন, হয়ে যাবে। একেবারে যখন ইনস্টল ফিনিশ হয়ে যাবে, যখন হ্যাঁ ওপেন হ্যাঁ, করতে দিবে, তখন দেখবেন অনেকগুলো চেক মার্ক আছে, ওই চেক মার্ক গুলো ফলো করতে হয়। ওকে ওকে। ঠিক আছে? আমি যদি পুরো ফাইলটি ড্রাগ করে নিয়ে এতে করি তাহলে কি একই হবে? কাজ, একই কাজ হবে, কোনো ডিফারেন্স নেই। ড্র্যাগ করে এখানে টানতে ছেড়ে দেন, একই কাজ, পুরো সবকিছু নিয়ে ওপেন হয়ে যাবে। তাহলে এটাই করা বেটার হবে না? এখন আমাদের তো এখনো আনইনস্টল করতে সময় লাগবে। আহ হ্যাঁ, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটাও করতে পারেন। আচ্ছা, এরপরে এখানে আবার ডিলিট দিয়ে দেন না, এখানে অনেক সময় দেখা রাইট বাটন ক্লিক করে ডিলিটের অপশন পাবেন। ডিলিট দিলে কিন্তু আপনার মেইন ফোল্ডার থেকে ডিলিট হয়ে যাবে। যদি মনে করেন এটা আপনার প্রয়োজন নেই, এখানে অনেক বেশি হয়ে গেছে, রিমুভ করে দেবেন, ডিলিট দেওয়ার প্রয়োজন নেই। রিমুভ, রিমুভের অপশন এখানে, এই যে রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্কস্পেস, এটাও রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, যেটা দেখাইতেছিলাম সেটা হচ্ছে, দেখেন এখানে যখন আমরা একটা এক্সট্রা ফোল্ডার তৈরি করলাম, আমাকে এখানে কিছু বলতে হলো না, ফোল্ডারটা অটোমেটিক নিয়ে গেছে, চলে আসছে। অথবা এখানে রাইট বাটন ক্লিক করে যদি আমরা নতুন কোনো ফাইল বা অন্য অন্য কোনো কিছু অ্যাড করতে চাই, সাপোজ এখানে রাইট বাটন ক্লিক করলাম, নিউ ফাইল করলাম, এখানে বলে দিলাম test.html, একটা ফাইল তৈরি করলাম। ফোল্ডার ওপেন করে দেখবেন এখানে সেই test.html ফাইলটা তৈরি হয়ে গেছে। এজন্য সবসময় প্রজেক্ট আকারে ওপেন করবেন, কখনো ইন্ডিভিজুয়াল ওপেন করার চেষ্টা করবেন না, তাহলে এলোমেলো হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে আপনি কোড করলেন, অনেক লম্বা চওড়া কোড করে ফেললেন, পরে দেখলেন যে ফাইলটাই এখানে তৈরি হয়নি, তখন আপনার এত কষ্টটা বৃথা হয়ে যাবে। আচ্ছা, তো এখানে test.html আমাদের প্রয়োজন নাই, নিউ ফোল্ডারটাও আমাদের প্রয়োজন নাই, এতটুকু আমাদের প্রয়োজন। আচ্ছা, আর এখানে সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিসটা পাই সেটা হচ্ছে যে আমরা অল্প লিখলেই, অল্প কোড করে আমরা অনেক কোড তৈরি করে ফেলতে পারি, যেটাকে বলা হয় জেন কোডিং বলা হয়, বা এমমেড বলা হয়। নোটপ্যাড প্লাস প্লাস যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বলা হয় জেন কোডিং, আর যারা ব্র্যাকেট ব্যবহার করেন বা ভিএস কোড যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বলা হয় এমমেড। ঠিক আছে, অর্থাৎ যেমন ধরেন আমি একটা h1 ট্যাগ লিখতে চাই, সো নরমালি আমরা কিভাবে লিখতাম, লেস দেন, গ্রেটার দেন, তার ভিতরে লিখতাম h1, তারপরে আবার লেস দেন, গ্রেটার দেন, এখানে আবার স্ল্যাশ দিয়ে লিখতাম h1। সো যদি আমরা ভিএস কোডে লিখি তাহলে জাস্ট h1 লিখবো, h1 লিখে একটা ট্যাব দেব, এখন সবই কমপ্লিট হয়ে যাচ্ছে। শুধুমাত্র h1 লিখে ট্যাব দিলেই বাকি যে কাজগুলো সে কাজগুলো সে নিয়ে নিচ্ছে। এরপরে দেখেন যখন আমরা এন্টার দেব, আমার কার্সরটা কিন্তু একটা ট্যাব সরে তারপরে দাঁড়াইছে, তার মানে সে অটোমেটিক্যালি ইনডেন্টও করে নিচ্ছে। তো এই ধরনের অনেক ফ্যাসিলিটিস পাই। আবার দেখা যাচ্ছে কখনো যদি ভিতরে আমরা কোনো ভুল করে ফেলি, এখানেও সেই এররটা দেখায় দেয়।
আবার অনেক সময় দেখা যায় এখানে আমরা অনেক ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করবো। সাপোজ এখানে আমরা ব্যবহার করতে চাই উইথ, দেখেন এখানে আমি যখন কোটেশন একটা দিলাম আরেকটা অটোমেটিক্যালি নিয়ে নিল, ঠিক আছে। আবার মনে করেন আমি চাইছি যে আইএমজি ব্যবহার করবো, একটা ইমেজ ট্যাগ ব্যবহার করবো, আইএমজি লিখে আমি একটা ট্যাগ দিলাম, দেখেন এসআরসি এএলটি দুইটা অ্যাট্রিবিউট আইএমজির সাথে প্রয়োজন হয়, সেই দুটো অ্যাট্রিবিউট সহই সে চলে আসছে। এই ধরনের অনেক ফ্যাসিলিটিস আমরা পাবো এখানে, ওকে। সেইগুলো কাজ করতে 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 নিজেরা বুঝে ফেলবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা ফেলছি, এটা দরকার নেই। এরপরে দেখেন আমরা যে স্ট্রাকচারটা নিয়ে আসতাম, প্রথমে এইচটিএমএল শুরু শেষ, তারপরে হেড শুরু হেড শেষ, বডি শুরু বডি শেষ, আমরা এখানে চাইলে একটা নট সাইন দিয়ে যদি ট্যাব দিই পুরো স্ট্রাকচারটা চলে আসবে, খুবই সহজ। এখানে এক্সট্রা অনেক কিছু দেখতে পারবেন, এটা আপাতত না দেখলেও চলবে, পুরো স্ট্রাকচারটা চলে আসছে। বাট এটা আমরা আপাতত অ্যাভয়েড করে চলি, কারণ আমরা এখনো নতুন। আমরা এমনি লিখি, ম্যানুয়ালি লিখি এখানে ডক টাইপ এইচটিএমএলটা লিখতে হবে ছোট হাতের, দেন এরপরে আমাদের এইচটিএমএল শুরু এইচটিএমএল শেষ, দেন একটা ইন্টার দিয়ে নিচে চলে আসি। তারপরে আমাদের শুরু করতে হবে হেড শুরু হেড শেষ। আচ্ছা, হেড যেখানে শেষ ঠিক তারপরে আমাদেরকে শুরু করতে হবে বডি, বডি শুরু বডি শেষ। আচ্ছা, আর হেডের ভিতরে থাকবে হচ্ছে আমাদের টাইটেল, অবশ্যই ট্যাগ দিয়ে নেবেন যাতে করে লেখাটা সুন্দর দেখায়, টাইটেল শুরু টাইটেল শেষ। আচ্ছা, টাইটেলের ভিতরে আমাদের ওয়েবসাইটের নামটা লিখতে হবে, আমাদের ওয়েবসাইটের কি নাম হবে, সাপোজ আমরা করে দিলাম ক্লাস 2, এটা আমাদের টাইটেল। অবশ্যই অবশ্যই সেভ দিবেন, ফাইল থেকেও সেভ দেওয়া যায় অথবা কন্ট্রোল এস। এখানে সেভ যদি না দেন দেখেন এখানে একটু কালো দেখাবে, উপরেও এখানে দেখবেন একটু কালো চিহ্ন দেখাবে, যখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন তখন এই চিহ্নগুলো চলে যাবে, এটা সব জায়গায় কমন। আচ্ছা, তারপরে আমরা এই ফাইলটা ডাবল ক্লিক করে ব্রাউজার ওপেন করে নিই। হ্যাঁ, ক্লাস 2 চলে আসছে। রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, কোথাও কোনো লাল নেই, তার মানে আমাদের কোড ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটা কাজ করি, ইমেজেস এর ভিতরে একটা ইমেজ নিয়ে আসি। আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ ডাউনলোড করতে গেলাম না, এই ইমেজটা নিয়ে আসি। ওকে, এখন এই ইমেজটা আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। দেখেন ভালো করে খেয়াল করেন, এই যে হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল, এখান থেকে আমরা এই ইমেজটা ব্যবহার করব, অলরেডি আপনারা পারেন। ইমেজের জন্য আমরা যে ট্যাগটা পাই সেই ট্যাগটার নাম হচ্ছে আইএমজি। এরপরে এসআরসি এর ভিতরে আমাকে সোর্সটা বলে দিতে হবে, এসআরসি মেন হচ্ছে সোর্স। সোর্সটা কি হবে, সোর্সটা হলো, ছোট করি, প্রথম আমাকে ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, ফোল্ডারের নাম হচ্ছে ইমেজেস। সো ইমেজেস ফোল্ডারের নাম লিখলাম, দেন একটা স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার মানে হচ্ছে ফোল্ডারের ভিতরে ঢোকা। এখানে দেখেন আমি স্ল্যাশ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যে ইমেজটা আছে সেই ইমেজটা আমাকে সাজেস্ট করতেছে। এখানে যে 100টা ইমেজ থাকতো, এখানে দেখবেন সিরিয়ালি 100টা ইমেজ আমাকে সাজেস্ট করতো। ঠিক আছে, এটা হচ্ছে এই অ্যাডভান্স কোড এডিটরের অ্যাডভান্টেজ। আচ্ছা, তো আমি student.jpg লিখে দিলাম বা এখানে ক্লিক করলাম, চলে আসলো। অল্টারনেটিভ কখনোই ফাঁকা রাখবেন না, এখানে কিছু না কিছু লিখে রাখবেন। আমরা লিখে দিলাম ইমেজেস। এখানে অল্টারনেটিভের ভিতরে সাধারণত এই ইমেজটা যে জাতীয় ইমেজ সেই রকম লেখা হয়। যেমন এটা যদি অ্যাডমিন ইমেজ হতো তাহলে এখানে লিখে দিতাম যে অ্যাডমিন ইমেজ, ঠিক আছে। এখানে স্টুডেন্ট ইমেজ যদি হতো, এটা যদি স্টুডেন্ট ইমেজের জন্য ইমেজ ট্যাগটা ব্যবহার করতাম তাহলে এখানে লিখে দিতাম স্টুডেন্ট ইমেজ। বাকি এমনি সাধারণ কোনো একটা টেক্সট লিখলেও কোনো প্রবলেম নাই, কারণ এই অল্টারনেটিভটা পরবর্তীকালে যারা ডেভেলপ করবে তারা অল্টারনেটিভ গুলো চেঞ্জ করে দেয়, আমাদের এই নিয়ে বেশি একটা মাথা ঘামানোর প্রয়োজন নেই। ভাই ইমেজ, ভাই আমার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ইমেজ লিখলে এসআরসি কি নিজে থেকে নিয়ে নিবে? এটা হচ্ছে এই কোড এডিটরের অ্যাডভান্টেজ। হ্যাঁ আমি ওইটাতেই করতেছি, বাট আমার ইমেজ লেখার পরে ওইটা নিচ্ছে না, কোনো প্রবলেম? না না, যদি না নেয় সেক্ষেত্রে এখানে দেখেন এক্সটেনশন বলে একটা কথা আছে, এক্সটেনশনে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সার্চ দেবেন এমএমইটি,
এমবেড আমার এখানে কোনো এমবেড ইনস্টল করা কি আছে? হ্যাঁ, আমি একটা কথা বলবো, ওই ভাইয়ের এটা আপডেট দেওয়া হয়তো বা নাই, তাহলে আপডেট দিয়ে দিলেও হয়তো বা টেস্ট করে দেখতে পারে যে এখানে আপডেট দেওয়ার পরে ঠিক আপডেট হয়ে যায় দিতে কিনা। হবে। হ্যাঁ, এখানে আপনার এমবেড বলতে এটা প্রয়োজন নেই, যে কারণে এখানে আচ্ছা আসতেছে না। আচ্ছা মানে আপনি এটা বাই ডিফল্ট এরকম থাকে। বিএস কোডই ব্যবহার করতেছেন তো আপনি নাকি? জি জি ভিএস কোড ব্যবহার করতেছি। তাহলে আপডেট দিলে ঠিক হয়ে যাবে। যে আমি এমএড লিখে সার্চ দিলে আসছে মিট্রিল এমএড আসছে এমএড লাইভ আসছে কি কি জানি। এগুলো ট্রাই করে দেখতে পারেন। এই জেন কোডিং যে উপরে যেটা দেখাচ্ছে যে সাপোর্ট এমবেড জেন কোডিং, জি এটা ব্যবহার জি করতে জি। পারেন। এটা জেন কোডিং মানে হচ্ছে আপনার শর্ট কোডের সিস্টেম, ব্যবহার করে আচ্ছা দেখতে আচ্ছা, পারেন। ঠিক আছে, এই যে এখানে ঠিক আছে বলে আমি এখানে কিন্তু এই এটা দেখবেন যে ওরা কিভাবে ব্যবহার করতে হয়, ব্যবহার করার বিভিন্ন নিয়ম আছে, নিয়মগুলো দেখে নেবেন। ও আচ্ছা স্ক্রিনশটে ঠিক দেখাই আছে দেবেন। আচ্ছা, সাধারণত লাগে না এটা। ঠিক আছে থ্যাংক ওকে, এরপরে যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে অনেক সময় দেখবেন আপনারা এই যে যে সোর্সটা, সাপোজ আমি চাচ্ছি যে কোনো একটা অনলাইন সোর্স ব্যবহার করতে, যেমন গুগল থেকে আমি বলে দিলাম ফ্লাওয়ারের একটা ইমেজ। আমি অফলাইন সোর্স ব্যবহার করলে ইমেজটা চলে আসছে, বাট আমি চাচ্ছি একটা অনলাইন সোর্স ব্যবহার করতে। সেক্ষেত্রে গুগল থেকে দিলাম। এখন এটাকে ফার্স্ট ওপেন করবেন, ভিউ ইমেজ দিবেন। এখন এই যে যে সোর্সটা আমি পাইলাম, এই সোর্সটা যে এই ইমেজের সোর্স, এটা কি করে বুঝবো? এটা একটা প্রশ্ন থাকতে পারে, তাই না? এটা যে এই ইমেজেরই সোর্স, এটা আমরা কি করে বুঝবো? বোঝার উপায় হলো এই সোর্সটা একদম শেষের দিকে চলে যাবেন, একদম শেষের দিকে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে একদম লাস্টের থেকে কিছু ওয়ার্ড বাদ দিয়ে এরকম কিছু ওয়ার্ড পাবেন। বাদ এই ওয়ার্ডটা দেওয়া থাকে, একটা কি দেওয়া থাকে, সিকিউরিটি কি বলা হয় এটাকে। এটা বড় বড় ওয়েবসাইট দেওয়া থাকে। আর ছোট ছোট ওয়েবসাইট যেগুলো, সেখানে এই কিটা দেওয়া থাকে না। সরাসরি এই এটা কি বলা হয়, এই লিঙ্কটার শেষে একটা এক্সটেনশন পাবেন, যে এক্সটেনশনটা ইমেজের একটা এক্সটেনশন থাকবে। হয়তো জেপিজি থাকতে পারে, অথবা জেপিইজি থাকতে পারে, অথবা পিএনজি থাকতে পারে। ঠিক আছে, যদি দেখেন যে এই লিঙ্কটার ভিতরে কোথাও কোনো জেপিজি বা পিএনজি বা হাবিজাবি কিছুই নাই, তাহলে বুঝতে হবে যে এই লিঙ্কটা এই ইমেজের লিঙ্ক না। ওই লিঙ্কটা যদি বসায় কাজ করার ট্রাই করেন, কখনোই ইমেজটা পাবে না। তো আমরা একটা কাজ করি, আমরা এতটুকু কপি করি, কপি করে এখানে পেস্ট করলাম। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন, আমরা যে আপনি যতটুকু কেটে দিলেন আর কি, ওই যে হ্যাঁ, লাস্টে পরে 500 হ্যান ত্যান এগুলা, ওইগুলো থাকলে কি ইমেজটা আসতো? ওগুলো থাকলেও আসতো, ওটা না থাকলেও আসতো। ওটা হচ্ছে সিকিউরিটি টোকেন। হ্যাঁ, সিকিউরিটি টোকেন মানে ওই কোডটা যদি থাকে, তাহলে হ্যাঁ। আপনার মানে এই ওয়েবসাইট বুঝে ফেলবে যে, মানে এটা যখন আপনি লাইভ সার্ভারে দেবেন, তখন গুগল বুঝে ফেলবে যে এই ইমেজটা আপনি গুগল থেকে কপি করে এখানে ব্যবহার করতেছেন। ওকে ওকে ঠিক আছে, ওকে, বুঝতে আর পারছি। যদি কেটে দেন আর তাহলে এটা কাটার প্রয়োজন নাই, যদি ব্যবহার করার সময় করার প্রয়োজন হয়। বাকি আমরা কখনোই গুগল থেকে এইভাবে লিঙ্ক ব্যবহার আমাদের কখনোই প্রয়োজন হবে না, জাস্ট দেখানোর জন্য আমি এটা করলাম। ওইটা কেটে দিলে কি মানে গুগল এই জিনিসটা বুঝবে না, তাই? গুগল বুঝবে না, হ্যাঁ। তখন সে গুগল বুঝবে হচ্ছে এই ওয়েবসাইট থেকে নিয়েছেন, দেখেন এখানে pixels.com, তারপরে ফটো হাবিজাবি। সে তখন ধরে নেবে যে আপনি পিক্সেলস থেকে নিয়েছেন। আর যদি টোকেনটা রাখতেন, তাহলে বুঝে নিত যে আমি যে আহ, মানে যেভাবে নিলাম, অর্থাৎ গুগল থেকে সার্চ দিয়ে আমি কেটে নিলাম, এটা গুগল বুঝে ফেলবে। বুঝতে ওকে পারছেন? ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আরেকটা কথা হচ্ছে, অনেকে অনেক সময় চেষ্টা করি ফেসবুক থেকে কোনো ইমেজ নেওয়ার। সাপোজ এই যে একটা ইমেজ, ওপেন করে আরেকটা জায়গায়, এই ইমেজটা, সাপোজ এই ইমেজটা আমরা নিব। তো কি করব, এখান থেকে ফার্স্ট আমরা খুঁজবো যে কোনো এক্সটেনশন পাই কিনা। দেখেন তো এর ভিতরে কোনো এক্সটেনশন আছে কিনা। এখানে জেপিজি বা জেপিইজি এই ধরনের কোনো এক্সটেনশন আছে কিনা, নেই কিন্তু। না, নেই। নেই, না ভাই আচ্ছা। নাই। তো এটাকে কপি করলাম, কপি করে এটাকে কেটে দিই, কেটে দিয়ে পেস্ট করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে রিলোড করলাম, ইমেজটা কিন্তু পাবে না, ইমেজটা পাবে না। এই যে অল্টারনেটিভ পেজটা চলে আসছে। কারণ কি, ইমেজটা পাওয়া, এটা হচ্ছে একটা মিডিয়া ফাইল। আর একটা মিডিয়া ফাইলের জন্য অবশ্যই অবশ্যই একটা এক্সটেনশন লাগবেই লাগবে। এক্সটেনশন ছাড়া তো কম্পিউটার বুঝবেই না যে এটা কোন ধরনের ফাইল। তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে এই ইমেজ আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে একটু
বুঝতে করতে হয়, অনেক জায়গা আছে পারবেনই না, অনেক জায়গা আছে পারতে হলেও আপনাকে একটু কষ্ট করতে হবে। সেটা কি? যেমন এটা আমি ব্যবহার করতে চাই, যে কোনো মূল্যে ব্যবহার করব। ইমেজের উপর রাইট বাটন ক্লিক করেন, ভিউ ইমেজে যান, ঠিক আছে? ভিউ ইমেজে এখন দেখেন যে এখানে এক্সটেনশন পান কিনা। এটাও লাস্টে কিছু সিকিউরিটি কি দেওয়া আছে, জেপিজি পাওয়া গেছে কোথায় একদম লাস্টে। জেপিজি আছে থাকার কথা। না দেখি না তো। আমি তো একবার দেখছিলাম ছিল কেমন জানি ছিল ছিল, আমার একবার চোখে পড়ছে। অনেক বড় লিঙ্ক। আবার এই যে সিকিউরিটি কির ব্যাপারে ওই যে বলি, এই যে আছে, এই যে চলে এই যে আসছে। হ্যাঁ 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 আবার এই যে সিকিউরিটি কিটা, এই সিকিউরিটি কিটা অনেক সময় ব্যবহার না করলে ইমেজই পায় না। এটাও খেয়াল রাখবেন, অনেক জায়গায় ব্যবহার না করলে ইমেজই পায় না, আবার অনেক জায়গায় ব্যবহার না করলেও ইমেজটা পেয়ে যায়। তো এখানে যেহেতু আমরা এক্সটেনশন পেয়ে গেছি, এখন আমরা ট্রাই করে এই লিঙ্কটা নেই, লিঙ্কটা নিয়ে এবার আমরা ব্যবহার করার ট্রাই করে দেখি পারি কিনা। বিশাল বড় লিঙ্ক, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, রিলোড করি, এখন ইমেজটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা একটা ট্রাই করে দেখি সিকিউরিটি কিটা যদি আমরা রিমুভ করে দিই পাই কিনা। এক্সটেনশন পাওয়া গেছে। সাধারণত সিকিউরিটি কি এর আগে এরকম একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, না এখানে পাবে না, সিকিউরিটি কিটা আপনার মাস্ট বি ব্যবহার করতেই হবে। ওকে, এটা ছিল ইমেজ নিয়ে মোটামুটি। যদি অনলাইন কোনো লিঙ্ক ব্যবহার করেন সেক্ষেত্রে এটা কথা। বাকি অনলাইন লিঙ্ক ব্যবহার করার পসিবিলিটি হচ্ছে 100-র ভিতরে মাত্র 1%। 99% আপনার ব্যবহার করা লাগবেই না। কারণ আমরা এখানে যে এসএলসি ব্যবহার করতেছি, যখন একজন ডেভেলপার নিবে আমাদের ওয়েবসাইটে, তখন এই লিঙ্কটাই থাকবে না, তখন সে তার মতো করে লিঙ্ক বসাবে। সেখানে আমি কেন কষ্ট করে অনলাইন লিঙ্ক বসাবো? আচ্ছা, এরপরে কথা হলো, আমরা যদি এই ইমেজেস ফাইলটাকে কাট করে কোথায় এক স্টেপ আগে নিয়ে আসি, এক স্টেপ আগে নিয়ে আসলাম, এই ফাইলটাকে কাট করি, এখানে নিয়ে আসলাম। দেখেন ভালো করে খেয়াল করেন, আমাদের মেইন ফাইলটা হচ্ছে এটা, index.html হচ্ছে এখানে, আর ইমেজটা আছে কোথায়? এক স্টেপ আগে বা এক ডিরেক্টরি আগে, এক ডিরেক্টরি আগে সেই ডিরেক্টরির ভিতরে, এক ডিরেক্টরির আগে সেই ডিরেক্টরির ভিতরে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এখান থেকে ওই ইমেজটাকে ধরতে চাই, জাস্ট আমাকে এক ডিরেক্টরি আগে আসতে হচ্ছে, এতটুকু করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে আমরা ইমেজটাকে ধরতে পারবো। তো এক ডিরেক্টরি আগে কিভাবে আসে? আমরা তো এক ডিরেক্টরির সামনে যেতে পারি, বা একটা ফোল্ডারের ভিতরে বা একটা ডিরেক্টরির ভিতরে যেতে পারি, ফোল্ডার ডিরেক্টরি একই কথা, কিন্তু পিছে আসবো কিভাবে? পিছে আসার জন্য, এক স্টেপ পিছে আসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডট ডট স্ল্যাশ ব্যবহার করতে হবে, ঠিক আছে? ডট ডট স্ল্যাশ, শুধু ডট স্ল্যাশ ব্যবহার করা যাবে না, শুধু ডট স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে সেম ডিরেক্টরি। আর যদি ডট ডট স্ল্যাশ দিই তাহলে তার মানে হচ্ছে আমরা কেমন জানি এক স্টেপ পিছনে চলে আসলাম। ওকে, একটা ব্যাক স্পেস চাপ দিলাম। এরপরে দেখেন যে আমি ডট ডট স্ল্যাশ দিছি, তখন এখানে যা কিছু আছে না কেন সব এখানে সাজেস্ট করতেছে। ক্লাস 2 নামে একটা ফোল্ডার আছে, হ্যাঁ পেয়ে গেছি। ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, হ্যাঁ পেয়ে গেছি। student.jpg আছে, সেটাও আমরা পেয়ে গেছি। জাস্ট এখন ইমেজের নামটা বলে দিলেই চলে আসবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, খুব ইজি কাজ, কোনো কঠিন কোনো কাজ না। ইমেজটা চলে আসছে। এরপরে যদি আমরা করি, আমরা একটা কাজ করি, এটাকে আবার একটা ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। এখন দেখেন ইমেজটাকে ধরার জন্য আমাকে এখান থেকে প্রথমে এক স্টেপ পিছনে আসতে হচ্ছে, পিছনে আসার পরে আবার ইমেজেস নামের ফোল্ডারের ভিতরে ঢুকতে হচ্ছে, দেন ইমেজটা আমরা পাচ্ছি। এক্ষেত্রে আমরা কি করব? কোনো ব্যাপার না, আমরা তো এখানে আছি, সো এটাকে কেটে দিই। প্রথম কি করতে হবে? আমাকে এক স্টেপ পিছনে যেতে হবে, ঠিক আছে? আমরা এক স্টেপ পিছনে যাওয়ার জন্য ডট ডট স্ল্যাশ দিলাম, আমরা এক স্টেপ পিছনে চলে গেলাম। দেন আমাকে ইমেজেস নামের ফোল্ডারের ভিতর ঢুকতে হবে। একটা ফোল্ডারের ভিতর ঢুকতে হয় কিভাবে সেটাও আমরা জানি। ইমেজেস লিখে একটা স্ল্যাশ দিলাম, ফোল্ডারের ভিতর ঢুকে গেলাম। ঢোকার পরে এখন দেখতেছি যে এখানে সরাসরি ইমেজটা আছে, ইমেজটা আমরা পেয়ে গেছি। জাস্ট ইমেজটার নাম বলে দেবেন এক্সটেনশন সহ। এক্সটেনশনটা মাস্ট বি ইম্পর্টেন্ট। আচ্ছা, সেভ দিলাম, সেভ দিয়ে রিলোড করি, ইমেজটা ইমেজের জায়গা রয়ে গেছে, তার মানে ইমেজটা পাচ্ছে। এই যে যে সোর্সটা বললাম, এটা হচ্ছে সব জায়গায় একই নিয়ম।
তাই আপনি ভিডিও ব্যবহার করার ক্ষেত্রে বলেন বা আদার্স কোনো ফাইল ব্যবহার করার ক্ষেত্রে বলেন, সব জায়গায় একই নিয়ম। আপনি কোনো একটা ফাইলকে লিংক করাইতে গেলে সোর্সটা বলার জন্য সোর্সটা এভাবে এভাবে বলতে হবে। যদি তার মানে সামনের ভাই কোনো, হ্যাঁ এক স্টেপস পিছনে আসতে গেলে আমার হচ্ছে ডাবল ডট দিতে হবে, হ্যাঁ রাইট? ডট ডট স্ল্যাশ, আর যদি শুধু আমি ডাবল ডট না। আরো যদি পিছনে আসতে চাই তাহলে কি একটা স্টেপস এর জন্য কি হ্যাঁ ডাবল ডট? আপনি যদি আবার পিছনে আসতে চান তাহলে আবার ডট ডট স্ল্যাশ, ওকে আরেকটা স্টেপ পিছনে আসতে চাইলে আবার ডট ডট স্ল্যাশ। ঠিক আছে, ওকে। কোনো একই বিষয়। আচ্ছা, এটা ছিল মোটামুটি আমাদের সোর্স নিয়ে আলোচনা। আজকে আমরা নতুন কিছু কোর্স, নতুন কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। এটাকে কেটে দিয়ে দরকার নেই। আমরা অনেকে এমএস ওয়ার্ড ব্যবহার করে থাকি। এখানে সাপোজ এখানে আমি কিছুটা লিখলাম, সরি, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, এখন এই লেখাটাকে আমরা বিভিন্ন ভাবে ফরম্যাটিং করতে পারি। এটাকে যদি বোল্ড করতে চাই তাহলে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, ডিরেক্ট সিস্টেমের মতো করতে পারি, অনেক কাজ আমরা করতে পারি। ঠিক আছে, এগুলোকে বলা হয় টেক্সট ফরম্যাটিং করা। এই সেম টু সেম টেক্সট ফরম্যাটিং তো আমাদের ওয়েবসাইটেও প্রয়োজন হবে। আজকে আমরা সেগুলো শিখবো যে কিভাবে টেক্সট গুলো ফরম্যাটিং করে, কিভাবে বোল্ড করে, কিভাবে ইটালিক করে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো করার জন্য, আচ্ছা আমি কেটে দিই, ইমেজটা আমার দরকার নেই, ইমেজটা আমরা বুঝে ফেলছি অলরেডি। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, রিলোড করি, ইমেজটা চলে গেছে। তো অবশ্যই আমরা যা কিছু আমাদের ব্রাউজারে শো করাইতে চাই সবকিছু লিখতে হয় আমাদের বডি ট্যাগের ভিতরে। আমরা বডি ট্যাগের ভিতরে একটা জায়গা তৈরি করলাম, এখানে যতই ইন্টার দেন না কেন কোনো ইন্টার কাউন্ট করে না, সেটা আমরা কত ক্লাসে জানি। আমরা বোঝার সুবিধার্থে ইন্টার এভাবে আমরা দিব না, এলোমেলো ইন্টার দিব না, জাস্ট বোঝার সুবিধার্থে আমরা দিলাম। এরপরে আমরা ফার্স্টে মনে করেন একটা কন্টেন্ট নিয়ে আসি, একটা টেক্সট নিয়ে আসি। আমি একটা কাজ করি, ডামি টেক্সট নিয়ে আসি। লোরেম ইপসম সম্পর্কে ধারণা আছে সবার? এগুলোকে বলা হয় ডামি টেক্সট, অর্থাৎ কোনো কিছু আমার লেখার প্রয়োজন বাট কি লিখবো খুঁজে পাচ্ছি না, তখন আমরা এই লোরেম ইপসম লিখি। আচ্ছা, এটা লোরেম ইপসম নামে সবাই চিনে, বাকি এটার মূল নাম হচ্ছে ডামি টেক্সট। ডামি টেক্সট, ওকে। এখান থেকে কিছু লেখা আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম। যদি এভাবে আমরা নরমালি লিখি, দুইটা সমস্যা। একটা সমস্যা হচ্ছে যে এটা দেখতে ভালো লাগবে না, দুই নম্বর সমস্যা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড কোনো রুলস না। আমরা যেই কন্টেন্টই ব্যবহার করি না কেন, একটা অক্ষর লিখলেও সেই একটা অক্ষর যেন কোনো না কোনো ট্যাগের ভিতরে থাকে। উইদাউট ট্যাগ আমরা কিছুই ব্যবহার করব না। সো এটাকে আমরা চাচ্ছি যে বোল্ড আকারে আসুক, এই লেখাটা বোল্ড আকারে আসুক। সেক্ষেত্রে আমাকে একটা ট্যাগের সহযোগিতা নিতে হবে। সেই ট্যাগটার নাম হচ্ছে বি ট্যাগ, বি ফর বোল্ড। ওকে, পেস্ট করলাম, সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, রিলোড করে দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে। জুম করে দেখতে সুবিধা হবে, লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। ওকে, আচ্ছা, এই বোল্ড করার জন্য আমরা আরেকটা ট্যাগও পাই, সেই ট্যাগটার নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগেরও সেম টু সেম একই কাজ। ওকে, আমরা কাজ করি, এই দুই ট্যাগের মাঝখানে একটা বিআর ট্যাগ দিই, তাহলে লাইন ব্রেক হয়ে যাবে। বিআর ট্যাগ সম্পর্কে আমরা জানি অলরেডি। দেখেন দুই ট্যাগের ভিতরে কোনো ডিফারেন্স নেই। এরপরে আরো কিছু ট্যাগ দেখি আমরা। সাপোজ আমরা চাচ্ছি ইটালিক করতে, বুঝতেই পারছেন ইটালিক করার জন্য আমরা কোন ট্যাগ পাবো, একটা আই ট্যাগ। একটু ভালো করে যদি খেয়াল করেন দেখবেন যে আমাদের কোনো ট্যাগ কিন্তু কষ্ট করে মুখস্থ করা লাগতেছে না, সবকিছু কিন্তু রিলেটেড, যেই প্রয়োজন সেই অনুযায়ী ট্যাগের নাম দেওয়া হয়েছে। আই ট্যাগে ইটালিক হয়ে যাবে আই ট্যাগ। আচ্ছা, ইটালিক করার জন্য আমরা আরেকটা ট্যাগ পাই যার নাম হচ্ছে ইএম, এমফেসিস না কি জানি বলে, এটার ফুল ফর্মটা আমার ভালো মনে নেই, দেখি। এমফেসিস ট্যাগ, হ্যাঁ, টেক্সট ফরম্যাটিং ট্যাগ,
আচ্ছা এটা পরেই দেখাই, আমি আগে কোডগুলো লিখে ফেলি তারপরে দেখাচ্ছি। সো em ট্যাগটা দিলে আই ট্যাগের মতো সেম টু সেম কাজ করবে, যদি আমরা রিলোড দিই সেম টু সেম কাজ করছে, ওকে, ডিফারেন্স নেই। এরপরে একটা ট্যাগ আছে আন্ডারলাইন করার জন্য। আন্ডারলাইন করার জন্য আমরা যে ট্যাগটা পাই সেই ট্যাগটার নাম হচ্ছে ইউ ট্যাগ, ইউ ফর আন্ডারলাইন, আন্ডারলাইন ট্যাগ আছে। এই আন্ডারলাইন করার জন্য আমরা আরেকটা ট্যাগও পাই, যে ট্যাগটার নাম হচ্ছে বিআর ট্যাগ, সরি সেই ট্যাগটার নাম হচ্ছে ইনসার্ট ট্যাগ, আইএনএস, ওকে, আইএনএস, একই কাজ। এরপরে আর কি করা যায়, বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম। আচ্ছা, তারপরে আরেকটি বিআর ট্যাগ নেই, এখানে একটা ট্যাগ আছে তার নাম হচ্ছে মার্ক ট্যাগ, সরি মার্ক ট্যাগ, এটা লেখাটাকে একটা মার্কিং করে দেবে, মার্কিং করে দিল, আর কিছুই না। আচ্ছা, মজার বিষয় হলো এই যে ট্যাগ গুলো আমি লিখলাম বি থেকে নিয়ে এই যে মার্ক পর্যন্ত, এই কোনো ট্যাগে আমাদের ভবিষ্যতে ব্যবহার করা লাগবে না, ঠিক আছে, কোনোটাই আমাদের ব্যবহার করা লাগবে না, জাস্ট আমরা জানার জন্য আমরা দেখলাম যে আসলে HTML ট্যাগ দিয়েও এই ধরনের কাজ করা যায়, আর এই ধরনের সব কাজই আমরা করবো সিএসএস এর মাধ্যমে, ওকে। আচ্ছা, এরপরে আরেকটা ট্যাগ দেখে আসি, একটা ট্যাগ নাম আছে স্মল ট্যাগ, বুঝতেই পারছেন কি হবে, লেখাটা একটু স্মল হয়ে যাবে, আর কিছুই না, একটু ছোট হয়ে গেল এতটুকু। এরপরে একটা ট্যাগ আছে তার নাম হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগটা হচ্ছে কি বলা হয় এটাকে, এটা এক্সট্রা কোনো কাজ নেই, জাস্ট একটা ট্যাগ, আর কিছুই না, এর এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস নেই। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একটা ট্যাগ ব্যবহার করতে হবে, বাট কোন ট্যাগ ব্যবহার করব, আমার ট্যাগ ব্যবহার করতে হবে কিন্তু এমন ট্যাগ ব্যবহার করতে হবে যার কোনো এক্সট্রা কোনো কাজ নেই, সেক্ষেত্রে আমরা এই স্প্যান ট্যাগটাকে বেশি ব্যবহার করে থাকি। অনেক সময় এটা প্রয়োজন হয়, কারণ অলরেডি আমরা জানি যে আমরা কোনো কন্টেন্ট ফাঁকা রাখবো না, কোনো না কোনো ট্যাগের ভিতরেই রাখবো। এমন একটা জায়গা চলে আসছে যেখানে আমাকে কন্টেন্ট রাখতে হবে কিন্তু এমন ট্যাগের মাঝখানে রাখতে হবে যে ট্যাগের কোনো কাজ না করে। সাপোজ এখানে যদি আমরা বি রাখতাম তাহলে তো বোল্ড হয়ে যেত, যদি আমরা স্মল রাখতাম স্মল হয়ে যেত, বাকি যদি আমরা স্প্যান ট্যাগ ব্যবহার করি তাহলে কোনো কাজই হবে না। আচ্ছা, এরপরে দেখি ভাই এই স্প্যান ট্যাগটা এটা আসলে ইনলাইন এলিমেন্ট হিসেবে ব্যবহার করার জন্য ইউজ করা হয় না? না না না, ওই ইনলাইন আর ব্লক এইটার ওটা আমি এখনো যাইনি, ওটা আমি বলবো আপনাদের, সমস্যা নেই, ইনলাইনার ব্লক সম্পর্কে আমি এখন আলোচনায় যাইনি। বাকি স্প্যান ট্যাগটা কোনো ইনলাইন বা ব্লকের জন্য ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করা হয় জাস্ট ট্যাগ প্রয়োজন আমার, কিন্তু এমন ট্যাগ যেটাকে কোনো এক্সট্রা কাজ নেই, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। অনেক সময় যেমন ধরেন অনেক আপনার একটা আইকন ব্যবহার করতে হবে, বা একটা বর্ডার তৈরি করতে হবে, বা একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে, ঠিক আছে। এখন ট্রায়াঙ্গেল যদি আপনি সিএসএস এর মাধ্যমে তৈরি করতে চান তাহলে আপনাকে একটা ট্যাগ নিতে হবে, ট্যাগ নিয়ে সেই ট্যাগটাকে আপনার স্টাইলিং করতে হবে। তো ট্যাগ যদি আপনি একটা পি ট্যাগ নেন বা একটা কি বলা হয় ইউ ট্যাগ নেন, তাহলে এখানে কিন্তু বেমানান, কারণ বি ট্যাগটা তৈরি করা হয়েছে বোল্ড করার জন্য, আপনাকে ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য না। স্ট্যাম্প টপ তৈরি করা হয়েছে বোল্ড করার জন্য, এটা ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য না। তখন আপনাকে খুঁজতে হবে এমন একটা ট্যাগ যে ট্যাগের আসলে কোনো কাজ নেই, তাকে আমরা যা মানাবো তাই হবে, আলুর মতো, একটা আলু তরকারির মতো, যেখানে ব্যবহার করবেন সেরকম হয়ে যাবে। ক্লিয়ার এবার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা ট্যাগ আছে HR, এটা হচ্ছে জাস্ট একটা লাইন তৈরি করার জন্য, এটা লাইন তৈরি করার জন্য, এটা অনেক সময় লাগে, অনেকে ব্যবহার করে থাকে। আচ্ছা, এরপরে ছোটবেলায় আমরা পড়ছি না এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার কিভাবে লেখে সেটা দেখো। যদি নরমালি লিখি তাহলে তো এমন চলে আসবে। আমরা একটা কাজ করি, এখানেই আমরা স্প্যান ব্যবহার করি, স্প্যান, কারণ আমরা জানি যে কোনো ট্যাগ ফাঁকা রাখা যাবে না। সো এই পুরো কথাটাকে আমি স্প্যানের ভিতরে নিয়ে আসলাম, দেখেন কোনো পরিবর্তন, একটু পরিবর্তন হবে না। এখন কথা হলো এই টুটাকে তো আমার উপরে উঠাইতে হবে, এর মাথার উপরে উঠাইতে হবে,
তো এর মাথার উপর উঠানোর জন্য এই টুটাকে আলাদা একটা ট্যাগের ভিতরে রাখতে হবে, যার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট, SUP। ওকে, SUP সুপারস্ক্রিপ্ট। দেখেন এটা উপরে চলে আসছে, এটা মাঝে মাঝে লাগে, এই কাজটা যখন প্রয়োজন তখন এটা লাগে। অন্যভাবেও করা যায়, বাট এভাবে করলে একটু সহজ হয় ট্যাগের মাধ্যমে করলে। এটাকেও আমরা নিয়ে আসি, SUP সুপারস্ক্রিপ্টের ভিতরে রেখে দিই। ওকে, চলে আসছে। সো এটার পরও আমরা একটা বিআর ট্যাগ নেই লাইনটা ব্রেক করার জন্য, যেন নিচে নিচে চলে আসে। আচ্ছা, এরপরে একটা আছে আপনার H2O। H2O অক্সিজেনের একটা কি বৈজ্ঞানিক রূপ নাকি জানি বলে, এটাকে আপনারা ভালো বুঝবেন। H2O এটা একটা মজার গল্প আছে না, আপনারা জানেন মনে হয়। হ্যাঁ আগে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে H2 মানে কি, বলে ধানমন্ডির একটা রেস্টুরেন্টের নাম। এটা তো পানি রাসায়নিক সংকেত। এই ট্রুটাকে তো আমাকে নিচে নামাইতে হবে, তাই না? নিচে। তো নিচে নামানোর জন্য আমরা যে ট্যাগটা পাই সেই ট্যাগটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট, SUB। ওকে, আগেরটা ছিল SUP আর এটা হচ্ছে SUB। সেভ দিলাম, দেন রিলোড করি, চলে আসছে। মোটামুটি এই কটাকেই বলা হয় টেক্সট ফরম্যাটেড ট্যাগ। কিছু কিছু বাদে, যেমন এই চারটা টেক্সট ফরম্যাটিং না, স্পেনটা না, বাকি আদার যেগুলো আছে সাধারণত এগুলোকেই বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আচ্ছা, এক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গুগলে একটা সার্চ করতে পারেন টেক্সট ফরম্যাটিং ট্যাগ লিখে। লেখার পরে W3 স্কুলস, W3 স্কুলস এর যে লিঙ্কটা পান এখানে চলে যাবেন। W3 স্কুলস হলো w3.org একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা আপনার এই HTML গুলাকে কন্ট্রোল করে, CSS গুলোকে কন্ট্রোল করে, মানে ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলা, সে কন্টেন্ট গুলা তারাই তৈরি করছে এবং তারাই এগুলোকে হ্যান্ডেলিং করে। ওকে, সে অর্গানাইজেশনের একটা পার্ট হচ্ছে W3 স্কুলস। এখানে যে ইনফরমেশন গুলো পাবেন সেটা হচ্ছে কারেক্ট ইনফরমেশন। আচ্ছা, এটাকে ওপেন করি। এখানে দেখেন আমরা বলে দিয়েছে মোটামুটি। আচ্ছা, ডিলেটটা মনে হয় আমরা দেখিনি, ডিলেটটা মনে হয় আমরা দেখিনি। হ্যাঁ, ডিলেটটা আমাদের মিসিং হয়ে গেছে। একটা কাজ করি, এটাকে কপি করি, ডিলেটের জন্য DEL। এটা অনেক সময় লাগে, অনেক সময় দেখবেন যে বিভিন্ন ই-কমার্স সাইটে একটা পণ্যের দাম দেওয়া হয়েছে, সেখানে উপরে একটা দাম লিখে কেটে দেওয়া হয়েছে, তার নিচে আর একটা দাম লেখা হয়েছে, বোঝানো হচ্ছে যে ওইটা আগে ছিল এখন এটা। এক্ষেত্রে অনেক সময় ডিলেট একটা লাগে। বাকি এটাও আপনার CSS তে করা যায়। আচ্ছা, সেখানে বি ট্যাগ আমরা দেখলাম, স্ট্রং ট্যাগ দেখলাম, আই ট্যাগ দেখলাম, EM, মার্ক, স্মল, ডিলিট, ইনসার্ট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট সবই আমরা দেখলাম। পাশাপাশি আমরা স্প্যান ট্যাগ দেখলাম, এইচআর ট্যাগ দেখলাম। ওকে, সো এখান থেকে বাসায় গিয়ে এগুলো সব প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করবে। যদিও এগুলো কাজে লাগবে না আমাদের, বাট প্র্যাকটিস করে রাখা তো ভালো। প্র্যাকটিস করে রাখলে দেখা যাচ্ছে আমার যেগুলো কাজের ট্যাগ সেগুলো ব্যবহার করাটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা নতুন একটা ট্যাগের সাথে পরিচিত হব, সেই ট্যাগটার নাম হচ্ছে আই ফ্রেম ট্যাগ। আই ফ্রেম ট্যাগ, আই ফ্রেমটা মূলত কি? আচ্ছা, কেটে দিই, দরকার নেই এটা আপাতত। আই ফ্রেমটা হচ্ছে একটা ডাবল ট্যাগ। মূলত আই ফ্রেমটা কি কাজে লাগে, আই ফ্রেমটা আমরা কেন ব্যবহার করব? আই ফ্রেমটা ব্যবহার করি হচ্ছে যে অন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্টকে যদি আমার ওয়েবসাইটে আমি ব্যবহার করতে চাই বা আমার ওয়েবসাইটে আমি দেখাইতে চাই, তাহলে আমাকে আই ফ্রেম ব্যবহার করতে হয়। সহজ ভাষায় বলতে গেলে অন্য ওয়েবসাইটের কোনো কন্টেন্টকে আমার ওয়েবসাইটে ব্যবহার করতে হলে আমরা আই ফ্রেম ট্যাগের মাধ্যমে ব্যবহার করব। যেমন ধরেন, উদাহরণস্বরূপ অনেক সময় আমরা অনেক ওয়েবসাইট দেখি, ব্লগ, বিশেষ করে ব্লগ সাইট গুলা, সেখানে একটা পার্ট থাকে যে পার্টে গিয়ে রেজাল্ট দেখা যায়, ছোট্ট একটা বক্সের মতো থাকে, সেখানে আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন। অথচ ওই যে বক্সটা, ওই যে রেজাল্ট দেখা যে জায়গাটা, ওটা হচ্ছে গভর্নমেন্টের বা সরকারি একটা ওয়েবসাইট, সরকারি একটা ওয়েবসাইটে ওই পার্টটুকু তার ওয়েবসাইটের ভিতরে সে ঢুকায় রাখছে,
তাইলে আপনি সেখান থেকে ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা। সো আই ফ্রেম ব্যবহার করার জন্য যেমন অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করলে কোথাও না কোথাও চলে যাবে, কোন একটা ওয়েবসাইটে যাইতে পারে বা কোন একটা ইমেজে যাইতে পারে, কোথাও না কোথাও চলে যাবে। তো সেখানে দেখেন একটা সোর্সের প্রয়োজন আছে, একটা সোর্স প্রয়োজন আছে যে আমি এখানে ক্লিক করব তো ওই সোর্সে সে মুভ করবে। আই ফ্রেমের ক্ষেত্রেও দেখেন আমি অন্য কোনো ওয়েবসাইট থেকে কন্টেন্ট আনবো, তার মানে সেই ওয়েবসাইটের সোর্সটা আমাকে এখানে বলে দিতে হবে। সোর্স বলে দেওয়ার জন্য অলরেডি আমরা জানি যে একটা ট্যাগের সাথে কোনো এক্সট্রা ইনফরমেশন পাস করার জন্য আমাকে যার সাহায্য নিতে হয় তাকে বলা হয় অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউট লেখার জায়গা হচ্ছে ওপেনিং ট্যাগের ট্যাগ নেমের পরে একটা স্পেস দিয়ে তখন সেখানে লিখতে হয়। সেখানে ওপেনিং ট্যাগ হচ্ছে এটা, ট্যাগ নেম হচ্ছে আই ফ্রেম এর পরে আমি একটা স্পেস দিছি, অবশ্যই স্পেস দিবেন অন্যথায় কাজ করবে না। এখানে আমরা লিখে দিলাম SRC, সেম টু সেম অ্যাঙ্কর ট্যাগ। SRC দেওয়ার পরে আমরা একটা কাজ করি, ক্রিয়েটিভ আইটি, ওয়েবসাইটে চলে যাই, কপি করি, পেস্ট করলাম, এখান থেকে পেস্টটা উঠাই দিলাম, পেস্টটা দরকার নেই। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা আমরা রিলোড করি, একটু ওয়েট করি, দেখেন চলে আসছে। এখান থেকে আপনি যা করবেন কেমন যেন আপনি মূল ওয়েবসাইটে এসে করতেছেন, এই মূল ওয়েবসাইটে এসে কাজ করাও যে কথা, এখানে কাজ করাও সেই কথা, সেম টু সেম একই জিনিস, কোনো ডিফারেন্স নেই। ওকে, আচ্ছা। আই ফ্রেম নিয়ে একটু কথা বলার আগে আমি একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে আপনাদেরকে কমেন্ট করা শেখাই, কিভাবে কমেন্ট করে। কমেন্ট হলো আমি চাচ্ছি আমি যদি এখানে কোনো কিছু লিখি, দিস ইজ সামথিং, কিছু একটা লিখলাম, আমরা যদি এইভাবে নর্মালি এই লেখাটা লিখে রাখি তাহলে কি হবে, আমাদের ব্রাউজারও সেটা কিন্তু শো করবে। হয়ে গেল, এই যে চলে আসছে, দিস ইজ সামথিং চলে আসছে। আমরা কোনো লেখা লিখলে কিন্তু সেই লেখাটা অলরেডি চলে আসছে এখানে, বাট আমরা চাচ্ছি যে এখানে কিছু আমি একটা লিখবো, বাট সেই লেখাটা যেন আমাদের ব্রাউজারে শো না করে, আমাদের এই ব্রাউজারে সে আউটপুটটা যেন না দেখায়, এরকম আমাদের অনেক সময় প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যে কাজটা করি, যেটাকে আমরা, এটা হতে পারে একটা ট্যাগ হতে পারে অথবা কোনো মেসেজ হতে পারে, যা কিছু হতে পারে, মেসেজটা হতে পারে কোনো, আমি ব্রাউজারকে একটা মেসেজ দিতে পারি, সার্ভারকে একটা মেসেজ দিতে পারি, অথবা এই কোডটা পরবর্তীকালে যে নিয়ে কাজ করবে তাকে একটা মেসেজ দিতে পারি, আমরা যাই করি না কেন সেগুলোকে আমরা কমেন্টের ভিতরে রাখবো। কমেন্ট করার নিয়ম হলো সে একই কথা, লেস দেন গ্রেটার দেন, এর ভিতরে ফার্স্টে একটা নট সাইন দেবেন, দেন চারটা, এটা কি বলা হয়, হাইফেন দিতে হবে, সরি আবার দেখাই, লেস দেন থাকবে, গ্রেটার দেন থাকবে, তার ভিতরে ফার্স্টে একটা নট সাইন থাকবে, এরপরে চারটা হাইফেন থাকবে, আমি দুইটা দিলেই অটোমেটিক আর দুইটা নিয়ে নিচ্ছে। এরপরে দুইটা হাইফেন বাম পাশে, দুইটা হাইফেন ডান পাশে, এর মাঝখানে আপনি লিখবেন, এখানে যদি কোনো কিছু লিখেন দিস ইজ সামথিং, দেখবেন এই লেখাটা কিন্তু আর ব্রাউজারে শো করবে না, এই লেখাটা এখানে আর শো করবে না। বাট আমি যদি পেজ সোর্সে যাই, দেখেন পেজ সোর্সে গেলে কিন্তু ঠিকই আমি দেখতে পাচ্ছি যে আমি যা লিখছিলাম সেটা এখানে ঠিকই দেখাচ্ছে, বাট আমাদের আউটপুটে কিন্তু সেটা দেখাচ্ছে না। সেইটা কি কাজে আসে, কোন ধরনের কাজে আসে, যেমন ধরেন আমি এখানে অনেকগুলো কোড লিখছি, এই যে অনেকগুলো কোড আমি লিখছি, আমি চাচ্ছি যে কোডগুলো এখানে থাকবে, বাট এটা ব্রাউজারে শো করবে না। কোড এখানে থাকবে ঠিকই, বাট ব্রাউজারে এটা আমি শো করাবো না, এখানে এখানে শো করবে না, কিন্তু এখানে ঠিকই থাকবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই যে আমরা এখানে একটা কমেন্ট করে রাখতে পারি, আচ্ছা এই যে কমেন্টটা করলাম, কমেন্টের শুরুটা করব এখানে, আর শেষটাকে আমি কাট করে নিয়ে একদম নিচে এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন এই যে কমেন্টের শেষ, এই যে কমেন্টের শুরু, এর মাঝখানে যা কিছু আছে না কেন, কোনো কিছু এখন আর ব্রাউজারে শো করবে না, সব কিছু হাইড হয়ে যাবে। এখানে ঠিকই থাকবে, এখানে সব কিছুই দেখাবে,
বাট এখানে সব কিছু দেখবেন হাইড হয়ে গেছে, কোনো কিছু এখানে আর দেখাবে না, অর্থাৎ কোডের কার্যকারিতা এখন আর রইল না। অথবা অনেক সময় আমাদের প্রয়োজন হয়, আমরা দেখেন ওয়েবসাইটের, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে দেখবেন যে অনেকগুলো সেকশন থাকে। যেমন উপরে এটাকে আমরা বলতে পারি হেডার সেকশন, এটাকে বলতে পারি মেনু সেকশন, এটাকে বলতে পারি ব্যানার সেকশন, ঠিক আছে, এটাকে বলতে পারি অ্যাবাউট সেকশন, এরকম অনেক সেকশন থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করি, যেমন ধরেন আমরা এখানে কোড করলাম, আমরা এখানে নাম দিলাম যে টেক্সট ফরম্যাটিং সেকশন। সো আমরা এখানে একটা কমেন্ট করে রাখলাম টেক্সট ফরম্যাটিং সেকশন স্টার্ট, এবং এই কমেন্টটাকে কপি করে এটার নিচে আমি পেস্ট করে দিয়ে এখানে বলে দিলাম এন্ড। এর ফলে কি হবে, এই যে লেখাটা লিখলাম, এই লেখাটা একটা পরবর্তীকালে আমার কোডটা নিয়ে যে এডিট করবে, হতে পারে সে একজন ডেভেলপার, হতে পারে সে আরেকজন ডিজাইনার, এই মেসেজটা আমি সেই ডেভেলপারকে বা সেই ডিজাইনারকে দিয়ে দিলাম যে তুমি যখন কোডিং করবা এখানে খেয়াল রাখবা যে এই যে হচ্ছে আমার এই সেকশনের শেষ, আর এই যে হচ্ছে আমার এই সেকশনের শুরু, এর মাঝখানে তোমার এই সেকশনের যাবতীয় কাজগুলো করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল মোটামুটি কমেন্ট নিয়ে একটু টুকটাক আলোচনা। এখন আমরা আই ফ্রেম ব্যবহার করলাম। আই ফ্রেম যখন আমরা ব্যবহার করব তখন দেখেন নির্দিষ্ট একটা উইডথ নিয়ে এনেছে, নির্দিষ্ট একটা হাইট নিয়ে এনেছে, একটা বর্ডার নিয়ে এনেছে, অনেক কিছু নিয়ে এনেছে। সো আমরা যদি চাই যে এর উইডথটা বাড়াইতে, আমরা অবশ্যই উইডথটা বাড়াইতে পারবো, কোনো অসুবিধা নেই। উইডথ করে দিলাম 600 পিক্সেল, রিলোড করি, চলে আসছে। আচ্ছা, এরপর আমরা হাইটটাও চাইলে বাড়াইতে পারি ইমেজের মতো। হাইটটা করে দিলাম 600 পিক্সেল, সেভ দিই, রিলোড করি, উইডথ তো 600 হয়ে গেল, হাইটও 600 হয়ে গেল, সেম টু সেম হয়ে গেল। আচ্ছা, এরপরে এই আই ফ্রেম নিয়ে যখন আমরা কাজ করব তখন একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেই বিষয়টা হচ্ছে এই যে আমরা সোর্সটা ব্যবহার করলাম, এসআরসির ভিতরে যে সোর্সটা ব্যবহার করলাম, এই সোর্সটা কি আমরা যে কোনো ওয়েবসাইটের সোর্সটা বসায় দিলেই কি সেই ওয়েবসাইটের কন্টেন্টটা আসবে, এটা একটা প্রশ্ন থেকে যায়। যেমন আমরা চাচ্ছি গুগল ব্যবহার করতে, আমরা এখানে লিখে দিলাম google.com, অথবা আমরা মনে করতে পারি যে এটা হয়তো আমরা হাতে লিখছি তাই আমাদের ভুল হয়ে গেছে, কোনো ব্যাপার না, আমি গুগলে গিয়ে এন্টার দিলাম, এই যে লিঙ্কটা পাইলাম, আমরা এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিলাম, সেভ দিলাম, দেখবেন পাবে না। আমাদের ওয়েবসাইটে আমি যতই রিলোড দিই না কেন, গুগলের কন্টেন্টটা এখানে আনতে পারবে না। আচ্ছা, এই প্রবলেমটা আপনারা অনেকে ফেস করবেন। আমি কিন্তু সোর্স চেঞ্জ করছি, বাট সে কিন্তু আগের জিনিসপত্র রেখে দিয়েছে, কুকিজের ভিতরে সে রেখে দিয়েছে। এরকম প্রবলেম ফেস করলে আপনারা কন্ট্রোল শিফট আর চাপবেন, ঠিক আছে, কন্ট্রোল শিফট আর, তাহলে এর কুকিজটা সে ডিলিট দিয়ে দেবে, সে আর পূর্বের কোনো কন্টেন্টকে ধরে রাখতে পারবে না। এখানে দেখেন আমি কিন্তু এখানে ঠিকই একটা জেনুইন একটা ওয়েবসাইটের লিংক এখানে আমি বসাইছি, বাকি এখানে কিন্তু সেই ওয়েবসাইটটা পাইনি। এর কারণ হলো কিছু কিছু ওয়েবসাইট আছে, সেই সমস্ত ওয়েবসাইটের ভিতরে আপনার এরকম সিস্টেম করা থাকে যে আমাদের ওয়েবসাইটে কোনো কন্টেন্ট অন্য কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারবে না, তারা এই পারমিশনটা বন্ধ করে রাখে। ঠিক আছে, পারমিশনটা বন্ধ করে রাখার কারণে আপনি যতই চেষ্টা করেন না কেন সেই ওয়েবসাইটের কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটে আনতে পারবেন না। এখন যদি জিজ্ঞাসা করেন যে কেন তারা বন্ধ করে রাখে, এর উত্তর হলো তাদের মনে চায় তারা বন্ধ করে রাখে। ঠিক আছে, তাই কোনো উত্তর নেই আর কি। তারা বন্ধ করে, তারা মনে করে যে আমরা দিব না, বাস দিব না। ঠিক আছে, যেমন মনে করেন ফেসবুক, আপনি যদি এখানে ফেসবুক দেন, ফেসবুক আসবে না। আমরা যদি এখান থেকে এসটাও তুলে দিই, কোনো কাজ হবে না, যতই ট্রাই করি না কেন ফেসবুকটা এখানে আসবে না। আমরা কন্ট্রোল শিফট আর চাপ দিলাম, এরপরও দেখবেন এখানে আসবে না, কারণ ফেসবুকও এরকমই করা যে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না। তাহলে এখন আর একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হলো, কারণ আওয়াজ আসছে না, মাইক্রোফোনটা বন্ধ করে রাখি যদি প্রয়োজন না হয়। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে অন্যের ওয়েবসাইটের কন্টেন্ট আমার ওয়েবসাইটে আনার প্রয়োজনটা কি?
কেন আমরা এত কষ্ট করে অন্যের ওয়েবসাইট আমার ওয়েবসাইট আনবো? আপনি একটা ওয়েবসাইট ব্যবহার করবেন, সেই ওয়েবসাইটের প্রতি মাসে আপনাকে বিল দেওয়া লাগতেছে, আপনার ডোমেইন কিনতে হচ্ছে, হোস্টিং কিনতে হচ্ছে। এত কষ্ট করে পয়সা খরচ করে কি অন্যের ওয়েবসাইটে কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করার জন্য নাকি? কেন আমরা ব্যবহার করবো? এটা প্রশ্ন আসে না? এর অ্যান্সার হলো, এটা ঠিক যে অন্যের ওয়েবসাইটে কন্টেন্ট আমার ওয়েবসাইটে আনাটা বোকামি। বাকি কিছু কিছু ক্ষেত্রে আমরা বাধ্য, আমাদের আনতেই হয়, না আনে উপায় নেই। যেমন ধরেন আমার ওয়েবসাইটে একটা গুগল ম্যাপ লাগবে। এখন আপনি কি একটা ম্যাপ তৈরি করবেন নিজে বসে বসে? সম্ভব না। তখন কি করতে হবে? আপনার গুগলের ম্যাপটা আনতে হবে। গুগলের ম্যাপ গুগল থেকে আপনাকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হলো, গুগল তো পারমিশন দিল না তার ওয়েবসাইট আমার ওয়েবসাইটে আনার জন্য, তাহলে গুগল ম্যাপ কি আমাকে ঠিকই পারমিশন দিবে? এর অ্যান্সার হলো হ্যাঁ, গুগল ম্যাপ আপনাকে পারমিশন দিবে, বাট গুগল পারমিশন দিবে না। যেমন এখানে আপনি লিখেন ক্রিয়েটিভ আইটি এখানে আছে গুগল ম্যাপ, অথবা সরাসরি এখান থেকে আপনি গুগল ম্যাপ সার্চও করতে পারেন। গুগল ম্যাপে গিয়ে এখানে আপনি লিখতে পারেন আপনার যেখানে প্রয়োজন। আমি এখানে লিখে দিলাম খুলনা, জাস্ট খুলনা লিখে দিলাম, চলে আসছে। ধরেন আমরা এই যে খুলনার যে ম্যাপটা বা এই যে অংশটা আমরা এটা আমার ওয়েবসাইটে আমি দেখাইতে চাই, সেক্ষেত্রে কেমনে দেখাবো? সেক্ষেত্রে আপনাকে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে, দেখেন এই ম্যাপের নিচে এখানে শেয়ার নামে একটা বাটন দেওয়া আছে। শেয়ার বাটনে ক্লিক করার পরে এই যে এমবেড বলে একটা কথা আছে, এমবেড এই ম্যাপ ক্লিক করেন। এই যে দেখেন পরিচিত মনে হচ্ছে, আই ফ্রেম স্পেস এসআরসি, পরিচিত মনে হয় না? পরিচিত মনে হচ্ছে। জাস্ট ডান পাশে এই যে কপি এইচটিএমএল লেখা আছে, এটাকে কপি করেন। কপি করার পরে আমার ওয়েবসাইটের নিচে আমি এখানে পেস্ট করে দিলাম। লম্বা চওড়া একটা কোড, অনেক বড় একটা কোড দিয়ে দেবে আপনাকে। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, ব্রাউজারটা রিলোড করেন, দেখেন এই যে চলে আসছে, ম্যাপটা চলে আসছে। ওকে, এখানে একটা কোশ্চেন, আপনি কেবল যেটা দিলেন যে টগল কি ওইটা মানে ফ্রেমের ভিতরে রাখার জন্য, জাস্ট স্ক্রিন ফ্রেমের মধ্যে? এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ভিউ থেকে এই যে টগল ওয়ার্ড র‍্যাপ, টগল ওয়ার্ড র‍্যাপ, এটা সব জায়গায় থাকে, যে কোনো কোড এডিটরে ভিউ থেকে টগল ওয়ার্ড র‍্যাপটা পেয়ে যাবেন। ওকে ওকে, এটা আছে স্ক্রিন সাইজের ভিতরে ওই লেখাটা নিয়ে আসছে। হ্যাঁ, স্ক্রিন সাইজের ভিতরে রাখার জন্য। ওকে, আচ্ছা, এখানে দেখেন এখানে অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু এখানে আছে। আমরা যদি এখানে ভিউ পেজ সোর্সে যাই, এখানে কোনো এরর দেখাচ্ছে না, আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা আশা করি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে দুইটা জিনিস দেখেন। একটা জিনিস হচ্ছে আমরা এখানে উইডথ ব্যবহার করছিলাম 600 পিক্সেল, হাইট 600 পিক্সেল, আর এরা উইডথ দিছে শুধুমাত্র 600, হাইট 450 পিক্সেল, নাকি ইঞ্চি নাকি কিছু সে ব্যবহার করেনি। তো প্রশ্ন হচ্ছে যে পিক্সেল যদি আমরা না লিখি তারপরেও কি কাজ করবে? প্রশ্ন আসতে পারে, তাই না? এর অ্যান্সার হলো, যদি আমরা এইচটিএমএল এর ভিতরে লিখি, কোনো রেশিও লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এইচটিএমএল শুধুমাত্র পিক্সেল চিনে, আদারওয়াইজ অন্য কোনো ইউনিট সে চিনে না। ক্লিয়ার? এইচটিএমএল শুধুমাত্র ইউনিট হিসেবে পিক্সেল চেনে, আর কোনো ইউনিট সে চেনে না। এজন্য এইচটিএমএল এর ভিতরে যদি আপনি ইউনিট না বলে দেন, আহমদ জানাটা বন্ধ করে তো, সরি আজানের আওয়াজ আসছে তো বোঝা যাচ্ছে না। এইচটিএমএল এর ভিতরে যদি আপনি কোনো ইউনিট বলে নাও দেন, তারপরও যেহেতু এইচটিএমএল শুধুমাত্র পিক্সেল বুঝে, সেহেতু এইচটিএমএল বুঝে ফেলবে যে এটা সে পিক্সেল ইউনিট ব্যবহার করছে। ওকে, এক্ষেত্রে এইচটিএমএল এর ভিতরে এই পিক্সেল কথাটা না লেখাই স্ট্যান্ডার্ড। আমি এতদিন লিখছি শুধুমাত্র আপনাদের ইউনিটটা বোঝানোর জন্য। এইচটিএমএল এর ভিতরে যদি ইউনিট ব্যবহার করেন, সেক্ষেত্রে শুধুমাত্র সংখ্যাটা লিখবেন, কোনো ধরনের কোনো পিক্সেল বা ইঞ্চি কোনো কিছু না লেখাটাই বেটার। অন্য কিছু লিখলে তো কাজ করবে না, বাকি পিক্সেলটা না লেখাই স্ট্যান্ডার্ড। পিক্সেল না লিখলেও কাজ করবে, তাই তো? হ্যাঁ, ওকে।
আচ্ছা, এরপরে দেখেন উইডথ কাকে বলে আমরা চিনি, হাইট কাকে বলে আমরা চিনি। ফ্রেম বর্ডার হলো এই যে চারিপাশে যে একটা বর্ডারের মতো আসছে এই বর্ডারটা কতটুকু হবে সেটার জন্য। এখানে ফ্রেম বর্ডার 0। আমরা একটা কাজ করি, ফ্রেম বর্ডার কথাটাকে কপি করে সার্চ দিই করে ফ্রেম বর্ডার আই ফ্রেম লিখে একটা সার্চ দিই, W3 স্পেসে চলে যায়। কোথায় আচ্ছা, এখানে একটা সার্চ দিই আই ফ্রেম লিখে। আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ফ্রেম বর্ডারটা বর্তমানে ব্যবহার করা হয় না, বা এটা ব্যবহার করাটা ঠিক না। আই ফ্রেম the iframe frame border attribute আচ্ছা, এটা আমি পরে সার্চ দিয়ে আপনাদেরকে ওইটা দেখাবানি, এখানে দেখাচ্ছে না। কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো HTML ফাইলে আসার পরে এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তার ভিতরে একটা হচ্ছে ফ্রেম বর্ডার। এই ফ্রেম বর্ডারটা ব্যবহার করবেন না, এটা কখনোই ব্যবহার করবেন না। এটা আমরা CSS এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। এরপরে স্টাইল, এটা হচ্ছে CSS, এটা প্রয়োজন নাই। অ্যালো ফুল স্ক্রিন, এটা চাইলে ব্যবহার করতে পারেন। অ্যালো ফুল স্ক্রিন দিলে আপনি এই যেটাকে ফুল স্ক্রিন করতে পারবেন। এটা অপশন কই, অ্যালো ফুল স্ক্রিন, এখানে দিয়ে দিতে হয় ট্রু। সেভ দিই, রিলোড করি, এটার অপশনটা উঠাই দিছে। গুগল আস্তে আস্তে করে গুগলের এই ম্যাপের যে সার্ভিসটা এটা প্রিমিয়ামের দিকে নিয়ে যাচ্ছে। গুগলের প্রচুর পরিমাণে ফ্রেম অফ ছিল এই এটা ব্যবহার করার জন্য, ম্যাপ ব্যবহার করার জন্য সব প্রিমিয়ামে চলে যাচ্ছে। এজন্য অনেক কিছু এখানে পাবেন না। গুগলে কাজ করতে হলে আপনার জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেম অফ নিয়ে কাজ করা শিখতে হবে, এবং প্রিমিয়াম যে গুগলের ফ্রেম গুলো আছে বা প্রিমিয়াম যে বিভিন্ন প্লাগইন আছে, প্লাগইন সম্পর্কে পরে আমি বিস্তারিত বলবো, সেগুলো ব্যবহার করতে হবে। এখানে যতটুকু আপনাকে দেয় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, ঠিক আছে? ওকে আর ওকে। বাকি যে আচ্ছা, এখানে কাজগুলো, এখানে যে উইডথটা যদি বাড়ায় দেওয়া হয় তাহলে হ্যাঁ উইথ সেক্ষেত্রে হাইট পাবে, উইথ হাইটে কোনো প্রবলেম নাই। যেমন ধরেন এখানে আপনি যাচ্ছেন ফুল স্ক্রিন করতে, ফুল স্ক্রিন অপশনটা তারা উঠাই দিয়েছে, কি করবেন, কিছুই করার নেই, ঠিক আছে? বা এখানে একটা অপশন তারা দিয়ে দিয়েছে যে ভিউ লার্জ ম্যাপ, একটা অপশন দিয়েছে। বাকি আগে এখানে যার কোনো একটা আইকনের মতো ছিল, সেখানে ক্লিক করলে এই জায়গায় সেটা ফুল স্ক্রিন হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ওটা উঠাই দিয়েছে, কিছু করার নেই, তারা উঠাই দিয়েছে। এখন এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, ঠিক আছে? এটা এরপরে হচ্ছে মানে ওই যে ওয়েবসাইট থেকে এটা করাচ্ছে ওই ওয়েবসাইট থেকে গুগল থেকে, সরানোর একটা মানে ইয়া আর কি, মানে হ্যাঁ আমি যেই হ্যাঁ ওয়েবসাইটের মধ্যে এটা ঘুরতেছি আর কি, এটা পাচ্ছি, ওখান থেকে সরে যান আমি গুগলের ওয়েবসাইটে যাই গুগলে তাই। চলে যায়, হতে পারে এরকম কিছু। আবার দেখেন অনেক সময় দেখা যাচ্ছে যে পিন করা থাকতো, এই যে পিন, এই যে একটা পিন দেখছেন না, অনেক হ্যাঁ সময় এরকম পিন রাখার প্রয়োজন হতে পারে আমাদের। বাকি সেই পিন গুলা, তারপর অনেক সময় আমাদের রোড ম্যাপ প্রয়োজন হতে পারে। ম্যাপের ভিতরে আমাদের প্রয়োজন হচ্ছে রোড ম্যাপটা। এই যে ফ্যাসিলিটিস গুলা, এগুলো সব প্রিমিয়ামে চলে গেছে এখন সব। আগে ফ্রি ছিল, এগুলোকে বলা হয় এপিআই। গুগলের এপিআই ব্যবহার করে এই কাজগুলো করতে হয়। এখন হ্যাঁ গুগলের হ্যাঁ। সেই এপিআই গুলো সবই প্রিমিয়াম। ওকে, ওকে ওকে। জাস্ট মাথায় এতটুকু রাখবেন, এই নিয়ে বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নাই আপাতত। এতটুকু মাথায় রাখেন, আমি একটা আই ফ্রেম ব্যবহার করব, একটা উইডথ দেবো, একটা হাইট দেবো, বর্ডার সেট করব। এরপরে আই ফ্রেমের ভিতরে গুগল আমাকে যতটুকু কন্টেন্ট দেয় আমি অতটুকু নিয়ে সন্তুষ্ট। এর থেকে বেশি যদি আমার কাছে কেউ দাবি করে, তাকে বলতে হবে যে ভাই এটা হচ্ছে এপিআই নিয়ে কাজ, আর এপিআই নিয়ে কাজ সাধারণত ডেভেলপার করে, এটা আমরা করি না। তাকে বোঝাই বলবেন, এবং যখন ডেভেলপারের কাছে সে চলে যাবে তখন ডেভেলপার বলবে যে এই এপিআই এর দাম এত, এই এপিআই এর দাম এত, আপনি পেমেন্টটা দেন, আমি করে দিচ্ছি। ক্লিয়ার? ওকে ওকে, বুঝছেন। আচ্ছা তারপরে ভাই, এই যে, একটা একটা হ্যাঁ বলেন। ছোট্ট একটা কোশ্চেন, মানে যদিও এটা এর ভিতরকার না, সেটা হ্যাঁ, হচ্ছে যে এপিআই সম্পর্কে, এপিআই জিনিসটা আসলে কি একটু শর্টে যদি বোঝানো যায় তো একটু বলতেন তাই।
মানে হালকা একটু হিন্ট বোঝাই দিলেই হবে। এপিআইটা হচ্ছে এপিআই নিয়ে কাজ করা। এই যে গুগলের যে ম্যাপটা, হ্যাঁ, হ্যাঁ। ম্যাপটা একটা ওটা কি বলা হয়, একটা ওর একটা অ্যাড্রেস আছে, একটা নাম্বার আছে, সেই নাম্বার অনুযায়ী সে খুঁজে পায়। আমার ওয়ার্ডটা আমি নিজেও ভুলে গেছি। দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে লেফট রাইটের। আচ্ছা এখান থেকে একটু দেখাই দেখি। এই যে এর ভিতরে দেখবেন বড় যখন কোন একটা গুগল ম্যাপ ব্যবহার করবেন আপনি, বড় কোনো হ্যাঁ। ম্যাপ যখন আপনার সামনে থাকবে তখন দেখবেন ম্যাপের ভিতরে লম্বা লম্বা কানাকানি অনেক দাগ থাকে, অনেক দাগ। হ্যাঁ, হ্যাঁ। তো কোনো নাম দিয়ে যখন এখানে সার্চ করবেন, ওই নামটা কনভার্ট হয়ে দুইটা সংখ্যায় পরিণত হয়ে যায়। লেফট রাইট থেকে একটা সংখ্যা, না উপর নিচ থেকে একটা সংখ্যায় পরিণত হয়ে যায়। ওই সংখ্যা দিয়ে আর কি গুগল বুঝে যে এটা মানে ঠিক কোন লোকেশনে আছে, ঠিক আছে? ওই সংখ্যাটা জেনারেট করে দেয় হচ্ছে গুগল, ওই সংখ্যাটাকে বলা হয় এপিআই। এপিআই নিয়ে অনেক লম্বা চওড়া কাজ আছে, এপিআই নিয়েই আপনার অনেক লম্বা চওড়া পড়াশোনা করতে হয়, বুঝতে পারছেন? এই এপিআই জিনিসটা তো অন্য অনেক কিছুতেই আছে আর কি, মানে প্রায় অধিক সব কিছুতেই অনেক কিছুতে আছে এপিআই, অনেক কিছুতে আছে। আমি আপনার প্রয়োজন বলেন। মানে বিভিন্ন অ্যাপের এপিআই নিয়ে মানুষ অন্যান্য অ্যাপ বানায় এই ধরনের জিনিসপত্র। এপিআই জিনিসটা সম্পূর্ণ নেটওয়ার্কিং এর সাথে সম্পর্কিত। নেটওয়ার্কিং যারা করে বা ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে, আমি বলছিলাম না ওয়েবসাইটের দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড বা যতটুকু দেখা যায়, আর একটা হচ্ছে ব্যাক এন্ড, ঠিক আছে? ব্যাক এন্ডের যারা কাজ করে তাদের সম্পূর্ণ তাদের কাজ, এটা আমাদের কোনো কাজ না। ওকে ওকে। কারণ এক এপিআই নিয়ে অনেক আলোচনা আছে, অনেক কিছু বোঝার আছে এখানে। একটা এপিআই যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে আমরা যখন মোবাইলে কোনো কাজ করি, অনেক সময় দেখবেন যে মোবাইল কোম্পানি থেকে আমাদের ছোট ছোট টোকেন নম্বর দেওয়া হয়। যেমন বিকাশ যখন লগ ইন করি একটা ছোট একটা টোকেন নম্বর দেওয়া হয়, যে এই নম্বরটা ডায়াল করেন তারপরে ঢুকেন, ঠিক আছে? ওই নাম্বারটা যদি আমি পাই তাহলে কিন্তু আমি ভিতরে সবকিছু আপনার বিকাশের অ্যাক্সেসটা আমি নিয়ে নিতে পারি, এবং আপনার বিকাশ দিয়ে আপনি যা খুশি তাই করতে পারি। এপিআইটাও লাইক অনেকটা এরকম জিনিস। যদি ওই এপিআইটা আমি পেয়ে যাই তাহলে এই জাতীয় যত কাজ করা যায়, যত মডিফাই করা যায়, যত যা কিছু করা যায় না কেন, সবকিছু আমার হাতে চলে আসে। আমি আমার ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারি। ওকে, আচ্ছা এপিআই নিয়ে আমরা আর আলোচনা না করে এই পর্যন্তই থাক। মানে গুগলের এপিআই এতদিন দিত, এখন গুগলের এপিআই দেওয়াটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। যারা আগে থেকে এপিআই নেওয়ার জন্য একটা অ্যাকাউন্ট করা লাগে, যারা আগে থেকে অ্যাকাউন্ট করে তাদের ভাগ্য ভালো, তারা এখনো পাবে, কিন্তু নতুন অ্যাকাউন্ট করতে গেলে টাকা। ওকে ওকে। এখানে একটা জিনিস মনে রাখবেন, যখন দেখবেন যে কোনো অ্যাট্রিবিউট আপনি বুঝতেছেন না, যেমন আমরা এরিয়া হিডেন নামে একটা অ্যাট্রিবিউট দেখতেছি, এই যে একটা অ্যাট্রিবিউট দেখতেছি, এটা আমরা বুঝতেছি না, যেগুলো বুঝেন না ধরে কেটে দেবেন, প্রয়োজন নেই, ধরে কেটে দেবেন। এগুলো মূলত এই যে অ্যালো ফুল স্ক্রিন নামে এইচটিএমএল এর কোনো অ্যাট্রিবিউট নেই, এইচটিএমএল কোনো অ্যাট্রিবিউট নেই। আমার সাউন্ড কম। অ্যালো ফুল স্ক্রিন নামে এইচটিএমএল এর কোনো অ্যাট্রিবিউট নেই। এখন প্রশ্ন হলো তাহলে এই অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করে? এই অ্যাট্রিবিউটটা কাজ করা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ঠিক আছে? ঠিক একইভাবে এরিয়া হিডেন নামে কোনো অ্যাট্রিবিউট দেখবেন নেই, এইচটিএমএল এর কোনো অ্যাট্রিবিউট এরকম নেই, এই নামে কোনো অ্যাট্রিবিউট নেই। বাকি এগুলো কাজ করে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আমার তো এই অ্যাট্রিবিউট যদি আমরা না বুঝি ধরে কেটে দেব, আমাদের প্রয়োজন নেই। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই আমি হচ্ছে আপনার সাপোজ করতেছিলাম ফ্রেমওয়ার্কের ভিতরে আপনাদের ক্রিয়েটিভিটির আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপের লিংক নিয়ে বসাচ্ছি, বাট বসানোর পরে আমার এখানে দেখাচ্ছে যে ব্লক বাই এক্সট্রিম অপশনস পলিসি। এটা কি মানে এই যে ভুল এরকম হয়েছে এরকম নাকি? এরকম হ্যাঁ আসছে, জি জি। লিংকটা বসানো ভুল হয়েছে, এই জন্য আসছে না। লিংকটা তো পুরোটাই বসে মানে কপি করলাম, আবার কপি করে দেখি তাহলে। ক্রিয়েটিভিটি তাই না? না, আমাদের যে গ্রুপটা খোলা হয়েছিল ওই গ্রুপটা বসাচ্ছিল। ফেসবুকের লিংক তো কাজ করবে না। ফেসবুকের লিংক কাজ করবে না, ফেসবুকের লিংক কাজ করে, এটা আমি একটু আগে দেখাইলাম, হয়তো আপনি খেয়াল করেননি। ফেসবুকের লিংক কাজ করে না, গুগলের লিংক কাজ করে না, ঠিক আছে? অনেক লিংক কাজ করে না। তারপরে দেখবেন অনেক জায়গায় আমাদের প্রয়োজন হয় কি, ইউটিউবের একটা ভিডিও আমার ব্যবহার করার প্রয়োজন। ধরেন আপনি একটা ইউটিউবার, আপনার একটা ব্লগ সাইটও আছে, ঠিক আছে? আপনি একটা ব্লগ সাইট চালান, আপনি চাচ্ছেন যে আপনার ব্লগের সাইটের ভিতরে
ইউটিউবে যে ভিডিওগুলো আপনি পাবলিশ করছেন সেই ভিডিওগুলো ওখানেও থাকবে। কেউ যদি ওখান থেকে ভিডিও দেখে সেটাও যেন আপনার ইউটিউবে কাউন্ট হয়, এরকম অনেক অনেক জায়গা আছে, প্রয়োজন হয়। সেক্ষেত্রে জি কি জি করবো, আমি একটা কাজ করি, ছোট্ট একটা ভিডিও নেই, ধরেন এই ভিডিওটা আমি চাচ্ছি এই ভিডিওটা আমার এসে দেখাবো, সেম টু সেম একই প্রসেস। শেয়ারে চলে যান, যাওয়ার পর এই দেখেন এমবেডে চলে যান, এই যে সে আই ফ্রেম, এটা দেখলে আপনারা মানে বুঝে ফেলবেন যে কি আছে না আছে। কপি করেন, কপি করার পরে আই ফ্রেম এটা এখানে থাক, আমরা এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, রিলোড করি, দেখেন ভিডিও চলে আসছে। ওকে ওকে, এইভাবে মেইনলি ইউটিউবের ভিডিওগুলো আর কি হ্যাঁ, আনে। ইউটিউবের ভিডিওগুলো এভাবে আসে। So, এখানেও দেখবেন যে আপনার কি বলা হয়, উইডথও বুঝেন, হাইটও বুঝবেন, এসআরসিটাও বুঝতে পারছেন, কোনো অসুবিধা নাই। ফ্রেম বর্ডার ব্যবহার করা যাবে না, এই জন্য ফ্রেম বর্ডারটা আমরা কেটে দিলাম। অ্যালাউ এর পরে যে জিনিসপত্র আছে এগুলো যদি উঠাই দেন, ফার্স্টে দেখবেন যে কি হয়। আমরা অ্যালাউ এই পর্যন্ত উঠাই দিলাম, সরি, এখান থেকে নিয়ে এই পর্যন্ত তুলে দিলাম, তুলে দিয়ে রিলোড করি বা কন্ট্রোল শিফট আর চাপ, অনেক সময় ক্যাশ গুলো ধরে রাখি। ওপেন করলাম, কোনো পরিবর্তন নাই, তার মানে এই যে অ্যাট্রিবিউট ছিল অ্যাট্রিবিউট গুলো না ব্যবহার করলেও কাজ করবে। অ্যালাউ ফুল স্ক্রিনটা আমরা তুলে দেই, তুলে দিয়ে রিলোড দিই, ক্লিক করি, ডান পাশে দেখেন অ্যালাউ ফুল স্ক্রিনের বাটনটা আর কাজ করবে না, এটা নষ্ট হয়ে গেছে, এটা অকেজ হয়ে গেছে। সেটা যদি কার্যক্ষমতা দিতে চান তাহলে অ্যালাউ ফুল স্ক্রিনটা রাখতে হবে। এভাবে করে এক্সপেরিমেন্ট চালাইতে হয় যে আসলে কোনটায় কি কাজ হয়। যারা দেখবেন যে কোনোই কাজ নেই সেটা রাখারই দরকার নেই, উঠাই দিলেন। আবার অনেক জায়গা আছে যে যেগুলো আপনার রাখার প্রয়োজন, হয়তো বোঝা যাচ্ছে না যে এর কার্যকারিতাটা, বাট প্রয়োজন আছে, যেমন অন্য ব্রাউজারে গিয়ে যেন ঠিকঠাক মতো কাজ করে বা মোবাইল ডিভাইসে গিয়ে ঠিকঠাক মতো কাজ করে। অনেক সময় দেখবেন যে এই যে ভিডিওটা মোবাইল ডিভাইসে দেখবেন যে ডান পাশে যদি ডাবল ট্যাপ দেন তাহলে একটু তারা সামনে আগায়, বাম পাশে যদি ডাবল ট্যাপ দেন একটু তারা পেছনে যায়, খেয়াল করছেন? উপরে ভিডিওর উপরে যখন একটা ট্যাপ দেওয়া হয় ভিডিওটা পজ হয়ে যায়। এই ধরনের যে কাজগুলো, এই কাজগুলো করা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো সেক্ষেত্রে এই যে অ্যালাউ এর পরে হাবিজাবি যেগুলো আছে এগুলো দেওয়াটা ভালো। এই যে পিকচার ইন পিকচার, অনেক সময় দেখবেন ভিডিওটা ওপেন করার পরে ডান পাশে একটা নিচের দিকে একটা বাটনের মতো আসে, মোবাইলে বিশেষ করে ওখানে ক্লিক করলে ওই ভিডিওটা উপরে উঠে আসে এবং নিচ থেকে আপনি স্ক্রলিং করে বাকি ভিডিও দেখতে পারবেন। এই ধরনের এক্সট্রা ফ্যাসিলিটিস পাওয়ার জন্য এগুলো রাখা যায়, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এই যে অটো প্লে মানে কি, যখন আমি এটা রিলোড দেবো তখন যেন অটোমেটিক সে প্লে হয়ে যায়। সো এক্সপেরিমেন্ট করবেন যে এগুলো আসলে কি কি কাজ, কি হয় না হয়, আর যেগুলো দেখবেন যে না এগুলো কোনো কাজ আমি বুঝতে পারতেছি না, প্রয়োজন হচ্ছে না, ধরে কেটে দেবেন, প্রয়োজন নেই। স্যার মনে হয় আই ফ্রেম নিয়ে এতটুকু দেখালাম, এটাই আপনারা বুঝতে পারবেন, এর থেকে আর বেশি না বললেও চলবে। সো আমরা একটা কাজ করি, আমরা এতটুকুকে সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ যদি চাপ দিই, কন্ট্রোল স্ল্যাশ, তাহলে দেখবেন পুরোটা কমেন্ট হয়ে গেছে। এই যে কমেন্টের শুরুর অংশটা এখানে চলে আসছে, কমেন্টের শেষ অংশটা এখানে চলে আসছে। কন্ট্রোল স্ল্যাশ, এটা হচ্ছে এই যারা এটা ব্যবহার করবেন VS Code তাদের একটা ফ্যাসিলিটিস। আচ্ছা, এরপরে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক শিখবো, সেটা হচ্ছে টেবিল। HTML টেবিল খুবই খুবই ইম্পর্টেন্ট। যদিও টেবিল নিয়ে আমরা ভবিষ্যতে তেমন কোনো কাজ করব না, বাট টেবিল বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা একটু পরে বুঝবেন। প্রথম কথা হলো, আমরা যে বর্তমানে যে আধুনিক ওয়েবসাইট গুলো তৈরি করি বা বর্তমান যে নিয়মে আমরা ওয়েবসাইট তৈরি করি সেগুলোকে বলা হয় ডিপ বেজ লেআউট। ঠিক আছে? আর অর্থাৎ এখন আমরা তৈরি করি হচ্ছে ডিপ দিয়ে, ডিপ কি জিনিস না বুঝলেও চলবে, আপাতত এতটুকু মাথায় রাখেন যে এটাকে বলা হয় ডিপ বেজ লেআউট। বাকি এখন থেকে নিয়ে 10 বছর আগে বা ধরেন 10 বছরই ধরেন 10-15 বছর আগে যত ওয়েবসাইট ছিল বা ওয়েবসাইটের শুরুর জামানায় যে ওয়েবসাইট গুলো তৈরি করা হতো সব ওয়েবসাইট তৈরি করা হতো টেবিল দিয়ে। এখনো স্টিল নাও এখনো অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলো তৈরি করা হয়েছে ফুললি টেবিল দিয়ে। কারণ কি, কারণ হচ্ছে দেখেন আমরা যে নরমালি যেভাবে আপনার কন্টেন্ট লিখতেছিলাম, এই যে এইভাবে যে কন্টেন্ট লিখতেছিলাম, ভাইয়া
তারপরে বলছে যে টেবিল দিয়ে বানানো ওয়েবসাইট, এরকম কোন ওয়েবসাইটের একটা মানে দেওয়া যাবে, মানে দেখায় একটা মানে উদাহরণ আর কি অনলাইনের থেকে। আচ্ছা দেখাবো, সমস্যা নেই, দেখাবো, সমস্যা নেই। তো বর্তমান যুগে আর টেবিল দিয়ে করে না, কারণ টেবিল দিয়ে করাটা একটু ডিফিকাল্ট। যদি আমরা থিম ফরেস্টে চলে যাই, এখন টেবিল তাহলে আমরা কেন শিখবো? টেবিল শিখবো দুইটা কারণে। একটা কারণ হচ্ছে, যদিও টেবিল দিয়ে করা হয় না, বাট টেবিলের স্ট্রাকচারটা যদি আমরা বুঝি ভালো করে, তাহলে আমরা ডিপ বেস লেআউটের স্ট্রাকচার, মানে অর্থাৎ বর্তমানে যে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার যেটা আছে সেটা বুঝতে আমাদের সহজ হবে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, কিছু কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটা গুগলের সাথে রিলেটেড। যেমন অনেক সময় আমরা যদি জিমেইলে ঢুকি, অনেক সময় দেখবেন যে বিভিন্ন কোম্পানি থেকে আমাদেরকে মেইল করা হয়, বিভিন্ন কোম্পানি থেকে। এখানে যদি ঢুকি দেখি আছে কিনা, এই যে দেখেন আমাকে একটা মেইল করছে একদম, এখান থেকে না মেইল শুরু, এখান থেকে মেইল শেষ। বাকি এই মেইলটা দেখে মনে হচ্ছে যে কেমন যেন কেউ একটা ওয়েব ডিজাইন করে রাখছে, এখানে একটা ডিজাইন, এখানে দেখেন অ্যানিমেট হচ্ছে, এখানে কত সুন্দর একটা বাটন তৈরি করা হয়েছে, এখানে একটা বাটন তৈরি করা হয়েছে। অর্থাৎ এই মেইলটাই একটা ওয়েব পেজ। বুঝাইতে পারছি? এটাকে বলা হয় ইমেইল টেমপ্লেট বলা হয়। ইমেইল টেমপ্লেট, মূলত ইমেইল টেমপ্লেট হচ্ছে একটা ওয়েবসাইট। যেমন আমরা একটা ওয়েবসাইট তৈরি করতেছি, এই ধরনের একটা ওয়েবসাইট। এখন ইমেইল টেমপ্লেট যদি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে মাস্ট বি টেবিলই ব্যবহার করতে হবে, এখানে ডিপ ব্যবহার করলে কাজ করবে না। ক্লিয়ার? আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয়, যেমন ধরেন আমি কাউকে মেইল করব, দেখেন এর নিচে আমি একটা কিছু ডিজাইন করে রাখছি এখানে। যখনই কাউকে মেইল দেবো, আমার এই নিচের লেখাটুকু তার কাছে অটোমেটিক্যালি চলে যাবে। একটা কার্ডের মতো তৈরি করে আছে, এটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়। আমি একদম সিম্পল একটা ডিজাইন করে রাখছি, অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়। এটাকে বলা হয় ইমেইল সিগনেচার। ওকে, ইমেইল সিগনেচার। তো এই ইমেইল জাতীয় যে যত কিছু আছে, ইমেইল টেমপ্লেট বলেন, ইমেইল সিগনেচার বলেন, এগুলো তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে টেবিল দিয়ে তৈরি করতে হবে, ডিপ দিয়ে তৈরি করলে কাজ করবে না। তো টেবিলটা আমরা শিখবো দুইটা কারণ। একটা কারণ হলো, যদি আমরা ইমেল জাতীয় কোনো টেমপ্লেট তৈরি করতে চাই বা ইমেইলের কোনো সিগনেচার তৈরি করতে চাই, তাহলে আমার কাজে লাগবে। দুই নম্বর কথা হলো, যদি আমরা টেবিলটা ভালো করে বুঝি, তাহলে আমরা ডিপ বেস লেআউট, বর্তমান যে স্ট্যান্ডার্ড লেআউট সিস্টেম, সেটাও আমরা খুব সহজে বা খুব ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারবো। ক্লিয়ার? এখন কথা হলো যে আপনার টেমপ্লেট দেখতে চান, কোনো ব্যাপার না, থিম ফরেস্টে চলে যান। থিম ফরেস্ট এটা হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস বলা হয়, এখানে রিসেলেবল মার্কেট প্লেস বলা হয়। এখানে গিয়ে সার্চ দেন ইমেইল টেমপ্লেট, অসংখ্য টেমপ্লেট পাবেন, অসংখ্য টেমপ্লেট। পাচ্ছে না কোনো কারণে। স্যার টেমপ্লেট জিনিসটা কি আসলে? টেমপ্লেট শুনি শুধু, আচ্ছা, টেমপ্লেটটা কি? টেমপ্লেট মানে একটা ওয়েব ডিজাইন, একটা ডিজাইন বলা হয়। এটা কি একটা স্ট্রাকচার ভাইয়া, মানে কোনো কিছু একটা স্ট্রাকচার? ওয়েব টেমপ্লেট মানে হচ্ছে একটা ওয়েবসাইট। ওয়েবসাইটে অনেক নামে ডাকা হয়, ওয়েব টেমপ্লেটও বলা হয়, ওয়েব থিমও বলা হয়, ওয়েব ডিজাইনও বলা হয়, ঠিক আছে, ওয়েব স্ট্রাকচারও বলা হয়, অনেক কিছুই বলা হয়। একই কথা, যে ওই যে লাউ আর কদুর মতো একই জিনিস। যেমন ওয়েব ডিজাইনার যারা, তাকে ওয়েব ডিজাইনারও বলা হয়, ফ্রন্ট এন্ড ডেভেলপারও বলা হয়, অনেক কিছুই বলা হয়। মানে আচ্ছা, মনে এই এগুলোর কি আমরা চাইলে কিনে ইউজ করতে পারি, এই জন্য একে টেমপ্লেট বলা হয় আর কি, বিক্রির জন্য দেখানো আর কি, যে এরকম একটা না না, ওয়েবসাইট, এটা বিক্রির তুমি জন্য, চাইলে নিতে পারো। এটা বেচা কেনার সাথে সম্পর্কিত না। টেমপ্লেট মানে হচ্ছে একটা মানে ফুল একটা ডিজাইন, কমপ্লিট একটা ডিজাইন, হ্যাঁ হ্যাঁ। কমপ্লিট একটা ডিজাইন। আচ্ছা, হ্যাঁ, এরকম কি টেমপ্লেট পাওয়া যায়? মনে করেন একটা 1 লক্ষ টাকা দামের ওয়েবসাইট, সেটাতে একাই করতে গেলে প্রায় 1 মাস লেগে যাচ্ছে অথবা 15 দিন লাগতেছে, কিন্তু এক মাস তাই? কথার কথা কিছু অংশ মনে করেন করাই আছে, ওর কাছ থেকে কিনে নিলাম, আমার ওয়েবসাইটে আমি ব্যবহার করে দিলাম, আর বাকি অংশ আমি পূরণ করে দিলাম, আর আমার নিজস্ব ওয়েবসাইট হলো, এরকম কি হয়? হয়, এরকম হয়, ও, হবে না কেন? ওগুলাকেও টেমপ্লেট বলে, যেটা কিনলাম অল্প একটু অংশ? যেটা আপনি কিনবেন একটা টেমপ্লেট বলতে কি, যেমন ধরেন আমরা এখানে একটা ওয়েবসাইটের একটা পেজও হতে পারে, একটা ওয়েবসাইটে 10টা পেজও হতে পারে।
একটা পেজ, একটা কমপ্লিট পেজ যদি হয়ে যায় সেটা একটা টেমপ্লেট। ঠিক আছে, টেমপ্লেট মানে হচ্ছে একটা কমপ্লিট ডিজাইন, বুঝতে পারছেন? আর সেখানে আর একটা যদি পেজও অল্প থাকতে পারে। হয়, হ্যাঁ, আর যদি অল্প অংশ হয়, একটা ওয়েবসাইটের অল্প অংশ, অল্প অংশ হলে কি বলবো আপনার, ডিআইভি। অল্প অংশ হলে সেটা টেমপ্লেট হবে, সেটা একটা অর্ধেক টেমপ্লেট হবে, সেটা একটা ভাঙ্গা টেমপ্লেট হবে, বা আনকমপ্লিট টেমপ্লেট হবে। আচ্ছা ঠিক বুঝতে আছে। পারেন নি? আচ্ছা, এখন এখানে যেটা প্রশ্ন করলে এটা হয় কারণ দেখা যাচ্ছে যে আপনি আমার কাছে একটা টেমপ্লেট কিনলেন, ভালো কথা, সেখানে 5টা পেজ আছে, বাট আপনি যে কাজের জন্য ব্যবহার করবেন সেখানে আরো 5টা পেজ তৈরি করার প্রয়োজন। ঠিক আছে, সেক্ষেত্রে এটা আপনারা পরে বুঝবেন যে এটা কি করে তৈরি করা হয়। একটা মেইন একটা পেজ থাকে, একটা ওয়েবসাইটে মেইন একটা পেজ থাকে, মেইন একটা স্ট্রাকচার থাকে। একটা পেজ যখন তৈরি করা হয় তখন আদার যে পেজগুলো আছে ওই পেজগুলো এই মেইন পেজকে অনুসরণ করেই তৈরি করা হয়। অর্থাৎ সেক্ষেত্রে আপনার কোডের পরিমাণ হয়ে যায় অর্ধেক। ঠিক আছে, তারপরে আপনার সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো না করলেও চলে, ওই প্রথম পেজের সিএসএস এবং প্রথম পেজের যে জাভাস্ক্রিপ্ট গুলো ওইগুলো দিয়ে পরবর্তী পেজগুলো কাজে মানে কাজ হয়ে যায়। ওকে, এটা হলে যখন একটু অ্যাডভান্সে যাবেন তখন নিজেরাই বুঝবেন, এই কনফিউশনটা আপনাদের থাকবে না। এখানে গিয়ে সার্চ দেবেন, এখানে ইমেল টেমপ্লেট যেগুলো দেখতেছেন এগুলো সবই টেবিল দিয়ে তৈরি করা। বাকি এগুলো অনেক সবকিছু দেখতে পারবেন না হয়তো, কারণ কিছু কিছু আছে আপনার সেগুলো ইনক্রিপ্ট করা, বা সেগুলা আপনার কি বলা হয় একটা ফ্রেমের ভিতরে আবদ্ধ করা। কারণ হলো যখন টেবিল, এটা দেখেন, এটা কিন্তু ইউএলএল তে করছে বা অন্য অন্য কিছুতে করছে, ডিপ দিয়ে তৈরি করছে, বাকি এটা একটা ইমেল টেমপ্লেট। এখন এখানে যদি তারা তাদের মেইন কোডটা দিয়ে দিত তাহলে আমি কি করতাম জানেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা কপি করতাম, কন্ট্রোল সি দিয়ে, আর এখানে সরি এখানে একটা ফাইল তৈরি করে সে ফাইলের ভিতরে আমি রেখে দিতাম, রেখে দিলে এই যে যে পুরো ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা আমার কাছে চলে আসতো, আমার টাকা দিয়ে কিনতে হতো না। এই জন্য এখানে এরা এটাকে একটু অন্যভাবে করছে যাতে করে আপনি কপি করে ব্যবহার করতে না পারেন, আপনার কেনাই লাগে যদি চান। ওকে, আচ্ছা, ওকে, এই জিনিসটা কি এনক্রিপ্ট করে রাখে, তাই না? হ্যাঁ, কোনো অন্য কোনো এনক্রিপ্ট system করে এ- রাখে না, এটাকে আপনার একটা ফ্রেমের মধ্যে আটকায় রাখে, একটা ফ্রেমের ভিতরে আটকায় রাখে। ওকে, একটা ফ্রেম আলাদা করে আটকায় রাখে। আমি এটা আপনাকে দেখাই, আমার কাছে সম্ভবত কেনা আছে। ইমেল টেমপ্লেট, এই যে ধরেন একটা ইমেল টেমপ্লেট, ঠিক আছে, ভিউ হ্যাঁ, পেজ সোর্সে গেলাম, ভিউ পেজ সোর্সে এখানে দেখেন, এই যে দেখেন বোর্ডের ভিতরে তো আমার সব কাজ করা হয়, সেটা তো অলরেডি আমরা জানি। এই যে হ্যাঁ, দেখেন টেবিল, সব টেবিল, এখানে টেবিল ছাড়া অন্য কোনো কিছু পাবেন না, সব টেবিল। স্ট্রাকচার তৈরি করার জন্য সব টেবিল ব্যবহার করা হয়েছে। টেবিলের ভিতরে প্রয়োজনে তারা ইমেজ ব্যবহার করছে, প্রয়োজনে তারা পি ট্যাগ ব্যবহার করতে পারে, পি ট্যাগ ব্যবহার করতে পারে, বাকি স্ট্রাকচার তৈরি করা হয়েছে টেবিল দিয়ে। এবার আচ্ছা, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে আচ্ছা আমরা টেবিল নিয়ে কাজ শুরু করে দিই। টেবিল নিয়ে কাজ করার জন্য আমরা মূলত 3টা ট্যাগ নিয়ে কাজ করি, 3টা ট্যাগ। একটা ট্যাগ হচ্ছে মেইন টেবিলটা করার জন্য, আরেকটা কাজ হচ্ছে টেবিলের রো তৈরি করার জন্য, আরেকটা হচ্ছে টেবিলের কলাম তৈরি করার জন্য। রো তৈরি করার জন্য একটা ট্যাগ পাই, টেবিল তৈরি করার জন্য একটা ট্যাগ পাই, আর কলাম তৈরি করার জন্য আরেকটা ট্যাগ পাই। আমি একটু পেইন্ট দিয়ে যদি দেখাই, ধরেন এটা একটা টেবিল, এই টেবিলের ভিতরে 2টা কলাম, কলাম এবং রো তো আশা করি সবাই বুঝেন, সবাই তো বুঝেন নাকি? একটু বুঝতে অসুবিধা আছে? এখানে বলেন তো কয়টা, আপনি বলে বলে করলে আমাদের জন্য একটু ভালো হয়, সবার এখানে জন্য। কয়টা রো আছে কয়টা কলাম আছে বলতে পারবেন সবাই? 2টা কলাম আছে, আর হচ্ছে দুইটা রো কলাম একটা রো। একটা একটা রো। করে। একটা রো। আচ্ছা আমি তারপরে বলে দিচ্ছি, এই টোটালটা হচ্ছে একটা টেবিল, টোটালটা হচ্ছে একটা টেবিল। আচ্ছা, এরপরে রো কাকে বলা হয়? রো বলা হয় লেফট থেকে রাইটের দিকে যে জায়গাটা সেটাকে বলা হয় রো, লেফট থেকে রাইটের দিকে। আমি যদি টোটালটাকে কেটে দেই, আচ্ছা লেফট থেকে রাইটের দিকে আমি একটা দাগ টানলাম,
এখানে একটা দাগ টানলাম, অর্থাৎ এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। তো এই মাঝখানের যে জায়গাটা তৈরি হলো এই জায়গাটাকে বলা হয় রো, কারণ এটা লেফট থেকে শুরু হয়েছে, রাইটে গিয়ে শেষ হয়েছে, এবং একটা শুরু আছে একটা শেষ আছে। ওকে। আর কলাম বলা হয় ঠিক তার উল্টা, ঠিক তার উল্টা। টপ থেকে বটমের দিকে একটা রেখা টানলাম, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। ওকে। টপ থেকে বটমের দিকে যে জায়গাটা তৈরি হয় সেই জায়গাটাকে বলা হয় কলাম। লেফট থেকে রাইটের দিকে যেটা সেটাকে বলা হয় রো, টপ থেকে বটমের দিকে যেটা সেটাকে বলা হয় কলাম। আচ্ছা, টেবিল তৈরি করার জন্য তিনটা জিনিস লাগে, মূলত লাগে হচ্ছে তিন ধরনের ট্যাগ লাগে। প্রথম লাগে হচ্ছে টেবিল ট্যাগটা। টেবিলটা হচ্ছে টোটাল যে জায়গাটা আমি বরাদ্দ করবো টেবিল তৈরি করার জন্য, টোটাল জায়গাটা বরাদ্দ করার জন্য আমার লাগবে হচ্ছে টেবিল ট্যাগ। ওকে। সেকেন্ডলি আমাকে ফার্স্টে তৈরি করতে হবে রো। ফার্স্টে আমাকে কলাম তৈরি করা যাবে না, ফার্স্টে আমাকে রো তৈরি করতে হবে, রো। এরপরে আমাকে কলাম তৈরি করতে হবে। এর কারণ আছে, বেশ কিছু কারণ আছে, কারণটা আপাতত বললে হয়তো বুঝবেন না, এই জন্য আজকে বলবো না কারণটা। এই কিছু কারণ আছে কেন রো তৈরি করবো। এমন তো হতে পারতো আমি আগে কলাম তৈরি করবো পরে রো তৈরি করবো, আমার কে ঠেকায়? বাকি সেটা তৈরি করা যাবে না, রো তৈরি করলে কাজ করবে না। আগে আমাকে রো তৈরি করতে হবে, দেন রোর ভিতরে আমাকে প্রয়োজনীয় কলাম তৈরি করতে হবে। আবার বলি দেখেন, ফার্স্টে আমাকে টেবিল তৈরি করার জন্য জায়গাটা বরাদ্দ করতে হবে টেবিল ট্যাগের মাধ্যমে, দেন আমাকে রো তৈরি করতে হবে। যেমন ধরুন এখানে আমরা একটা রো তৈরি করলাম, ফার্স্টে আমাকে রো তৈরি করতে হবে, এরপরে সে রোর ভিতরে আমাকে প্রয়োজনীয় কলাম তৈরি করতে হবে। এখানে আমার তিনটা কলাম দরকার, এই যে একটা কলাম হলো, এই যে একটা কলাম, এই যে একটা কলাম। এখানে টোটাল কি আছে, টোটাল টেবিল নামের একটা ট্যাগ আছে, তার ভিতরে আবার একটা রো আছে, একটা রোর ভিতরে তিনটা কলাম আছে। ওকে। এবার আমরা কোডিং এ দেখি, কোডিং করে দেখি কিভাবে তৈরি করা হয়। আচ্ছা, তার মানে জিনিসটা হচ্ছে টেবিল, তারপর হচ্ছে রো, কলাম কলাম, হ্যাঁ, এইভাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্টে আমাকে টেবিল নামে ট্যাগ নিতে হবে, এটা হচ্ছে টেবিলের জন্য আমি আমার জায়গাটা বরাদ্দ করলাম। ঠিক আছে, টেবিলের জন্য আমরা জায়গাটা বরাদ্দ করলাম। এরপর আমাকে রো তৈরি করতে হবে। রো তৈরি করার জন্য আমরা যে ট্যাগটা পাই সে ট্যাগের নাম হচ্ছে টিআর, অর্থাৎ টেবিল রো। ওকে, টেবিল রো। এরপরে ইন্টার দিয়ে আমি জায়গা তৈরি করলাম, জায়গা তৈরি করে তার ভিতরে আমরা রাখবো হচ্ছে কলাম, আমাদের প্রয়োজনীয় কলাম। আমি আপাতত একটা কলামই রাখি, জাস্ট একটা কলামই রাখলাম, একটা রোর ভিতরে একটা কলাম। তো কলাম তৈরি করার জন্য আমরা যে ট্যাগটা পাই সেই ট্যাগটার নাম হচ্ছে টিডি। ঠিক আছে, এখানে টিসি দিয়ে দিন না, তাহলে কিন্তু ভুল হবে। টিডি, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। টেবিল মানে টেবিল, টিআর মানে টিআর, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিলাম। আচ্ছা, আর এই টোটালটাকে বলা হয় টেবিলের স্ট্রাকচার অথবা টেবিলের সিনট্যাক্স, যেটাই বলেন আপনারা। টেবিলের সিনট্যাক্সও বলতে পারেন, টেবিলের স্ট্রাকচারও বলতে পারেন। অর্থাৎ টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শেষ, তার ভিতরে টিআর শুরু, টিআর শেষ, তার ভিতরে টিডি শুরু, টিডি শেষ। আচ্ছা, আর যত কন্টেন্ট লিখবো আমরা সব কন্টেন্ট লিখবো হচ্ছে টিডির ভিতরে। টিআর এর ভিতরে কিছু লিখবো না, টেবিলের ভিতরে কিছু লিখবো না, সব লিখবো আমরা টিডির ভিতরে। কলাম তৈরি করে তার ভিতরে লিখবো। এখন এই স্ট্রাকচারটা তৈরি করে যদি আমি আমাদের ব্রাউজারটা রিলোড দেই, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ভিউ পেজ সোর্সও যদি করি, দেখেন সবই ঠিকঠাক মতো আছে, কোথাও লাললে তারপর কাজ করতেছে না। কারণ হলো এখানে আমরা টেবিল ট্যাগ নিছি, বেশ ভালো কথা, টেবিল ট্যাগ নিছি, খুব ভালো কথা। বাকি টেবিল ট্যাগটা নিছি কেন? কারণ হচ্ছে টেবিলের জন্য আমি একটা জায়গা বরাদ্দ করতে চাই। এখন কতটুকু জায়গা বরাদ্দ করতে চাই সেটা কিন্তু আমি এখনো বলে দেইনি। অর্থাৎ এই টেবিলের জন্য কতটুকু উইডথ নিতে চাই, কতটুকু হাইট নিতে চাই সেটা আমরা এখনো বলে দেইনি। ওকে, সেখানে আমাকে মাস্ট বি বলে দিতে হবে এর উইডথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে। উইডথ কাকে বলা হয় অলরেডি আপনারা জানেন, লেফট থেকে রাইটের দিকে দূরত্ব কতটুকু হবে এটাকে বলা হয় উইডথ। আমি উইডথ করে দিলাম 500 পিক্সেল, দিলেও চলবে না দিলেও চলবে, বাকি না দেওয়াটা স্ট্যান্ডার্ড। এবার আমি হাইট করে দিলাম হাইট। এই হাইটটা অনেকে মিস্টেক করে ফেলি, অনেকে এইভাবে লিখে ফেলি হাইট, এটা ভুল। আচ্ছা, হাইটও করে দিলাম আমি 500। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এখন কিন্তু টেবিল তারা সে একটা জায়গা পাইলো, একটা উইডথও পাইলো, একটা হাইটও পাইলো। এরপরও দেখবেন এখানে কোনো কিছু দেখাবে না,
দেখাচ্ছে না, কারণ উইডথও সে নিচে, ভালো কথা, হাইটও সে নিচে, ঠিক আছে। বাকি তাকে যদি আমার চোখের সামনে নিয়ে আসতে হয় তাহলে তাকে একটা কালার দিয়ে ফিল করতে হবে, আর না হলে তো ডিফল্ট ভাবে সাদা কালার পেয়ে যায়, আর সাদার উপরে সাদা এটা বোঝা যায় না। তো কালার দিয়ে যদি আমি ফিল করতে যাই তাহলে আমরা আরেকটা অ্যাট্রিবিউট পাই যার নাম হচ্ছে বিজি কালার। বিজি কালার, ওকে। বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কালার মানে হলো কালার। এখানে কালারের বানানটা একটু অন্যরকম, COLOR, এটা একটু খেয়াল রাখবেন। কালার করে দিলাম রেড, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম, এখন দেখা যাবে, এখন ঠিকই দেখা যাবে। আচ্ছা এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখলে হইতো না? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমরা লিখে দেখি হয় কিনা। যখন কোনো কিছু মাথায় এরকম প্রশ্ন আসবে সঙ্গে সঙ্গে কি করবেন, ট্রাই করবেন, দেখবেন হয় কি হয় না, ঠিক আছে? হবে না। ওকে ওকে, হবে না। কারণ হলো এখানে যদি আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করতে চান, অ্যাট্রিবিউট, তাহলে যেই অ্যাট্রিবিউট গুলো ভ্যালুয়েবল, যার ভ্যালু আছে সেই ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, আদার অ্যাট্রিবিউট মন মতো লিখলে হবে না, ওকে। যদি অন্য কোনো অ্যাট্রিবিউট লিখেন তাহলে সেই অ্যাট্রিবিউটটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনাকে তৈরি করতে হবে, দেন ব্যবহার করতে হবে, ওটা ওইদিকে আমরা না যাই। ওকে, এখানে বিজি কালারের কি ইয়াটা মানে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের নামটাই হচ্ছে বিজি কালার। ব্যাকগ্রাউন্ড কালার নামে কোন অ্যাট্রিবিউট আছে নাকি? নেই, ব্যাকগ্রাউন্ড কালার আছে CSS, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে CSS CSS, হ্যাঁ, অ্যাট্রিবিউট নেই। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য অ্যাট্রিবিউটের নামই হচ্ছে বিজি কালার, আর কোনো অ্যাট্রিবিউট নেই, ওকে। ওকে ওকে, এখন কিন্তু চলে আসছে। সো এখন যদি আমি বলি, যদি প্রশ্ন করা হয় টেবিল কাকে বলা হয়, কি অ্যান্সার দিবেন বলেন তো? যে কোনো রো আর কলামের সমষ্টি। হ্যাঁ, রো এবং কলামের সমষ্টিকে টেবিল বলা হয়। এটা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। যদি কেউ জিজ্ঞাসা করে বসে টেবিল কাকে বলা হয়, তখন বলবেন যে রো এবং কলামের সমষ্টিকে টেবিল বলা হয়। সর্বনিম্ন কয়টা রো কয়টা কলাম, তাহলে বলবেন যে সর্বনিম্ন একটা রো একটা কলাম। এরপরে অনেকে জিজ্ঞাসা করে রো আগে না কলাম আগে, কেন রো আগে কেন কলাম আগে জিজ্ঞাসা করে। তো আমরা জানি যে রো আগে তারপরে কলাম, ঠিক আছে, রোর ভিতরে কলাম, কলামের ভিতরে রো হবে না। এরপরে যদি জিজ্ঞাসা করে কলামের ভিতরে রো কেন হবে না, এই অ্যান্সারটা আমি আজকে দিব না, আগামীকাল দেবো, ঠিক আছে। আগে স্ট্রাকচারটা বুঝি, তাহলে আমার অ্যান্সারটা বুঝতে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটার মতো করে, এটার মতো করে এখানে কলাম আছে 3টা, বা আমি কলাম 3টা রাখলাম না, কলাম আমি 2টা করে দিলাম, একটা কমাই দিলাম, 2টা করলাম, মাঝ বরাবর করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটু ভালো করে খেয়াল করে যদি আমরা দেখি তাহলে দেখবো যে এখানে কিন্তু কলাম 2টা করার পরেও কিন্তু আমার রোর কোনো পরিবর্তন হয়নি, কিন্তু রোর কি পরিবর্তন হয়েছে? রোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি, রো কিন্তু রোর জায়গায় আছে, জাস্ট কলামের পরিমাণটা একটা বেড়ে গেছে, তাই না? কলাম একটা বেড়ে গেছে, রো কিন্তু একটাই রয়ে গেছে। এখন যদি বলি যে এই যে 2টা কলাম তৈরি করার জন্য আমরা কি করতে পারি, আমাদের কি করা প্রয়োজন? 2টা কলাম যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এখন কি করব, এটা হলো প্রশ্ন। অ্যান্সারটা খুবই সোজা। কি অ্যান্সার হতে পারে? অ্যান্সারটা হলো, আমরা যেহেতু রো তৈরি করার জন্য TR ট্যাগ নিছি, আর কলাম তৈরি করার জন্য TD ট্যাগ নিছি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা রো আছে, একটা রোর ভিতরে 2টা কলাম আছে। সো একটা রো তৈরি করার জন্য আমরা অলরেডি TR ট্যাগ ব্যবহার করে ফেলছি, আর একটা রোর ভিতরে যেহেতু 2টা কলাম, আর আমরা এখানে একটা রোর ভিতরে একটা কলাম কেবল তৈরি করছি, জাস্ট এটাকে কপি করে যদি আমি আরেকটা বানাই দিই তাহলে তো 2টা কলাম হয়ে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? জি। আচ্ছা, যদি আমরা রিলোড দিই কোনো লাভ হবে না, এখানে ঠিকই 2টা কলাম হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ হলো এর কোনো ফিল কালার আমরা দেইনি। ফিল কালার বলতে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেইনি, যখনই আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব তখনই বোঝা যাবে। সো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য অবশ্যই আমাকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে বিজি কালার, ওকে। এখানে দিয়ে দিলাম সাপোজ গ্রিন, আর এখানে বলে দিলাম বিজি কালার ইয়েলো, কন্ট্রোল S দিয়ে আমি সেভ করলাম, রিলোড করলাম, দেখেন চলে আসছে। খুবই সহজ, তাই না? কোনো কঠিন না, খুবই সহজ কাজ।
তার আচ্ছা মানে কি রেডটার উপরে ওইটা ওভারল্যাপিং করছে হ্যাঁ পিছনের এটার উপরে চলে আসছে। আচ্ছা এখানে দেখেন এই পিছনের রেডটা দেখা যাচ্ছে, পিছনের রেডটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আজকে টেবিল নিয়ে আর খুব বেশি কাজ আগাবো না, এখানে কয়েকটা জিনিস শুধুমাত্র আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে যদি ধরেন আমরা এখানে একটা ওয়ার্ড লিখে দিলাম 1 আর এখানে লিখে দিলাম 2, 1 এবং 2, তার মানে এটা হচ্ছে আমার 1 কলাম, প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম। রিলোড করি, একটু ভালো করে খেয়াল করেন, এখানে কিছু স্পেসিং এর প্রবলেম হচ্ছে, স্পেসিং এর প্রবলেম হচ্ছে। এক নম্বর প্রবলেম হলো এই যে কলামটা, এই যে কলামটা, দুই কলামের মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, যার কারণে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, মেইন টেবিলের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এক নম্বর প্রবলেম। দুই নম্বর প্রবলেম হলো এই যে টেক্সট আমি নিয়ে আসলাম, টেক্সটের বাম পাশেও দেখেন অনেকখানি জায়গা ফাঁকা আছে, ঠিক আছে, জায়গা ফাঁকা আছে। আর সবসময় মনে রাখবেন পিক্সেল পারফেক্ট বলে একটা কথা আছে, পিক্সেল পারফেক্ট, আপনার ডিজাইনটা যেন এক পিক্সেলও হেরফের না হয়। ভালো ভালো একজন ডিজাইনার হতে হলে যেন এক পিক্সেলও হেরফের না হয়। আর বিশেষ করে টেবিল নিয়ে কাজ করতে গিয়ে যদি আপনার এক পিক্সেলও যদি বেশি কম হয়ে যায় টেবিলটা ভেঙে যাবে, ঠিক আছে, জাস্ট 1 পিক্সেল, বেশি হলেও ভেঙে যাবে, কম হলেও ভেঙে যাবে। সেক্ষেত্রে আপনাকে পুরো পারফেক্টলি কাজ করাটা চাই। এখন প্রথম কথা হলো যদি আমরা চাই এই মাঝখানের জায়গাটাকে দূর করতে, একটা কলাম থেকে একটা কলাম এর মাঝখানের জায়গাটা দূর করতে, মূলত এটাকে কলাম না বলে আমরা সেলও বলতে পারি। সেল, যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করছে তারা সেল সম্পর্কে ভালো করে জানি। এক একটা জায়গাকে এক একটা সেল বলা হয়, কলামকেও সেল বলা হয়, রোকেও সেল বলা হয়। এক একটা সেল থেকে আরেকটা সেলের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা দূর করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট পাই যার নাম হচ্ছে সেল স্পেসিং। তার নাম হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিং যদি সাপোজ আমি বাড়াই দিলাম 20 লিখে দিলাম, 20 মানে হচ্ছে 20 পিক্সেল, যদি রিলোড করি দেখেন স্পেসটা কিন্তু বেড়ে গেছে, ওকে, বেড়ে গেছে। এক্ষেত্রে যে কাজটা করবো আমরা সবসময় সেল স্পেসিং রাখবো 0, সবসময় এটা খেয়াল রাখবো সেল স্পেসিং যেন 0 থাকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা যদি ভিতরে কোনো কিছু করার প্রয়োজন হয়, জায়গা তৈরি করার প্রয়োজন হয়, আমরা ভিতরে যে কন্টেন্টটা নিব, সাপোজ ভিতরে আমরা একটা পি ট্যাগ দিলাম, ওই পি ট্যাগকে প্রয়োজনে আমরা স্পেস দিতে পারি, পি ট্যাগকে প্রয়োজনে আমরা অন্য ধরনের ইফেক্ট দিতে পারি, বাকি সেলের চারিপাশের জন্য কোনো স্পেস না থাকে, স্পেসটা দূর করে দেওয়াটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এরপরে কথা হলো এই যে লেখাটা আমরা দিলাম, লেখার ভিতরে যে জায়গাটা পাচ্ছি, এখন ক্লিয়ার হচ্ছে জায়গাটা, 2 এর বাম পাশে একটু জায়গা রয়ে গেছে, 1 এর বাম পাশে একটু জায়গা রয়ে গেছে, এই জায়গাটাও রাখা যাবে না, এটা আমরা চাচ্ছি না রাখতে। এটা কিভাবে আসে? এটা আসে হচ্ছে প্যাডিং এর মাধ্যমে। প্যাডিং আমি যদি এখানে 20 করে দিই, সেভ দিলাম, দেখবেন এর বাম পাশে জায়গা বেড়ে গেছে, বাম পাশে জায়গাটা বেড়ে গেছে। এক্ষেত্রেও আমরা যে কাজটা করব সব সময় সেল প্যাডিংটাও 0 করে রাখবো, সেল প্যাডিংটাও রাখবো 0 করে। আচ্ছা, এটা গেল আমার সেল স্পেসিং এবং সেল প্যাডিং। আরেকটা হচ্ছে পুরো যে টেবিলটা, এই টেবিলের বাম পাশে একটা বর্ডার দেওয়া থাকে, এই বর্ডারটা কোনো ব্রাউজারে দেখা যায়, কোনো ব্রাউজারে দেখা যায় না। যেমন আমি ফায়ারফক্স ব্যবহার করতেছি, এখন মনে করেন লেটেস্ট ভার্সনটা ব্যবহার করতেছি, যে কারণে এই বর্ডারটা অটোমেটিক্যালি সে রিমুভ করে দিয়েছে, বর্ডারটা দেখা যাচ্ছে না। কিন্তু এটাকে যদি আমি এমন কোনো ব্রাউজারে নিয়ে যাই যে ব্রাউজারে বর্ডারটা দেখা যায়, তখনই একটা বর্ডার সে জোর করে বসানোর ট্রাই করবে। আর যখনই 1 পিক্সেল বর্ডারও যদি বসায়, চিন্তা করেন এই টেবিলে একটা বর্ডার বসালো, বামে 1 পিক্সেল বসালো, ডানে 1 পিক্সেল বসালো, তাহলে টেবিলের উইথ 2 পিক্সেল বেড়ে গেছে, উপরে উইথ বেড়ে গেছে 1 পিক্সেল, নিচে উইথ বেড়ে গেছে 1 পিক্সেল, মোট 2 পিক্সেল হাইট বেড়ে গেছে, 2 পিক্সেল উইথ বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে টেবিলটা ভেঙে যাবে, ওকে, টেবিলটা ভেঙে যাবে। এই কারণে এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব যার নাম হচ্ছে বর্ডার, এর ভ্যালু দিয়ে দেবো 0। এই জিনিস তিনটা যদি আমরা নাও বুঝি কোনো প্রবলেম নাই, মুখস্থ করে ফেলবেন যে যখনই আমরা টেবিল নিয়ে কাজ করব, যত জায়গায় আমরা টেবিল ব্যবহার করব, যত জায়গায় আমার ওয়েবসাইটে 50টা টেবিল থাকতে পারে, 50টা টেবিল ট্যাগ থাকতে পারে, প্রত্যেকটা টেবিল ট্যাগের সাথেই এই তিনটা অ্যাট্রিবিউট মাস্ট বি রেখে দিবেন, সেল প্যাডিং 0, সেল স্পেসিং 0, বর্ডার 0। আশা করি বুঝছেন। এরপরে যদি না বুঝেন মুখস্থ করে ফেলবেন যে এই তিনটা আমি অবশ্যই বসাবো।
এরপরে যখন আমরা রিয়েল লাইফে কোনো কাজ করতে যাব অথবা আমরা যখন বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে যাব তখন আমরা বুঝতে পারবো আসলে তিনটার উপকারিতা কি। ওকে, সো আমরা শিখলাম কিভাবে একটা রো তৈরি করতে হয়, একটা রোর ভিতরে 3টা কলাম বা 2টা কলাম তৈরি করতে হয়। এখন যদি আমরা চাই যে না আমি 2টা কলাম না, আমি 2টা রো তৈরি করব, প্রত্যেকটা রোর ভিতরে এক একটা করে কলাম থাকবে, সেটা কি করে করব দেখাই দিই। ফার্স্টে আমাকে অবশ্যই টেবিল নিতে হবে। টেবিল নিলাম, টেবিল নেওয়ার পরে তার ভিতরে নিতে হবে টিআর, টিআর এর ভিতরে নিতে হবে টিডি। এটা হচ্ছে টেবিলের সিনট্যাক্স বা টেবিলের স্ট্রাকচার। সো টেবিলের সাথে আমাদের কি কি বসাইতে হয়, উইথ বসাইতে হয়। একটা অস্তিত্ব আনার জন্য আমাকে একটু উইথ দিতে হয়। উইথ দিয়ে দিলাম 400, আর হাইট দিয়ে দিলাম 400, আর বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, কি দেওয়া যায়, পিঙ্ক কালার দিয়ে দিলাম, সরি অবশ্যই কোটেশনের ভিতরে রাখতে হবে পিঙ্ক। এরপরে সেল স্পেসিং 0, সেল প্যাডিং 0 এবং বর্ডার 0। ওকে, এটা আগে পরে লেখা কোনো ফ্যাক্টর না। এটা আপনার মনে চাইলে আগেও লিখতে পারেন, পরেও লিখতে পারেন, এলেবেল করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, শুধুমাত্র অ্যাট্রিবিউট গুলো থাকলেই হবে। এখন হলো এখানে এমন একটা টেবিল তৈরি করলাম যার রো একটা কলামও একটা। যদি আমরা রিলোড দিই দেখেন চলে আসছে রো একটা কলাম একটা, একটা টেবিল চলে আসছে যার রো একটা কলাম একটা। আমি চাচ্ছি এখানে 2টা রো থাকবে, প্রত্যেকটা রোর ভিতরে এক একটা করে কলাম থাকবে। প্রথম উপরে একটা রো থাকবে, নিচে একটা রো থাকবে, প্রত্যেকটা রোর ভিতরে এক একটা করে কলাম থাকবে। সো এই যে একটা রো তো আমি অলরেডি তৈরি করছি যার ভিতরে একটা কলামও আছে। জাস্ট এই রোটা যেখানে শেষ সেখানে আরেকটা টিআর নেব, আরেকটা রো তৈরি করব, তার ভিতরে আরেকটা টিডি নেব, আরেকটা কলাম তৈরি করব। সো এইভাবে যদি রাখি তাহলে তো কিছুই দেখা যাবে না। ঠিকই এখানে 2টা রো তৈরি হবে, প্রত্যেকটা রোর ভিতরে এক একটা করে কলাম তৈরি হবে, কিন্তু দেখা যাবে না কারণ এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করিনি। সো ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করলাম, আমি করে দিলাম রেড, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এবার দেখেন ঠিকই চলে আসছে। পারা যাবে না? আশা করি পারবেন, কোনো অসুবিধা হবে না। আগামীকালের আপনাদের হোমওয়ার্কটা কি থাকবে? আগামীকালের হোমওয়ার্ক থাকবে টেক্সট ফরম্যাটিং এর যে ট্যাগগুলো দেখালাম সেই ট্যাগগুলো সবগুলো ব্যবহার করবেন, সব ট্যাগগুলো ব্যবহার করবেন। পাশাপাশি এমন একটা টেবিল তৈরি করবেন যে টেবিলের ভিতরে 3টা রো থাকবে এবং প্রত্যেকটা রোর ভিতরে 3টা করে কলাম থাকবে। বুঝতে পারছেন? 3টা রো আমি লিখে দেবো প্রয়োজনে, আপনার ফেসবুকে লিখে দেবো। 3টা রো থাকবে, 3টা রোর ভিতরে প্রত্যেকটা রোর ভিতরে 3টা করে কলাম থাকবে। ঠিক আছে? আচ্ছা ভাই, ওই টেবিলের স্ট্রাকচারটা একটু যাবেন, আমি একটু স্ক্রিনশট দেব। আমি ফাইল আপনাদেরকে দিয়ে দেবো, তো ওটা ফাইল দিয়ে দেবো। ঠিক আছে। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? আজকে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে বা কোনো প্রশ্ন আছে? স্যার টেবিলের বিষয়টা টেবিলে 3টা কলাম 3টা রো মিলে একটা হবে, তাই তো? আপনার কথাটা বুঝতে পারিনি আমি, আবার বলেন তো। বলছি স্যার